ওয়ার্ল্ড স্কুলে বাংলাদেশে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ হচ্ছে ক্যানাডাতে জুলাই মাসের 5 তারিখ, বাংলাদেশে জুলাই মাসের 6 তারিখ, এবং এই ভিডিওটা যখন আমি আপলোড করব আমি ডেট দিব জুলাই মাসের 6 তারিখ। ওকে, আচ্ছা। গতকালকে মানে আমাদের আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি যে তোমরা যেই সালটা একেবারেই ভুলতে পারবে না, যেই সালটা ছাড়া তোমাকে কোনো কিছু পড়ানো মানে অ্যাবসলিউটলি সম্ভব না, সেটা হচ্ছে বা মানে যে জিনিসগুলো বুঝতে তোমার হবে না, ডিফিকাল্ট হবে, সেটা হচ্ছে 1492। এই 1492টা যদি তুমি বোঝো তাহলে এর আগে পরে তুমি অনেক কিছুই বুঝতে পারবা। রাইট? আচ্ছা, তো গতকালকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম এর মধ্যে ছিল যে কিভাবে আহ, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের ভেতরে সংঘর্ষ, এই সংঘর্ষের কারণ কি। তোমাদের সাথে আমরা আলাপ করেছিলাম যে রোমান এম্পায়ার, রোমান এম্পায়ারটা কোন সাগরের আশেপাশে কোন কোন এলাকা জুড়ে রোমান এম্পায়ারটা ছিল। আমরা আলাপ করেছিলাম ইসলাম ধর্ম কোথায় এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আহ, জন্মের পরে, ওনার নবুয়ত প্রাপ্তির পরে ইসলাম ধর্ম কিভাবে কোন কোন জায়গাগুলোতে প্রচারিত হয়েছে, কোন কোন জায়গাতে ইসলাম আহ, একদম স্থায়ীভাবে এস্টাবলিশড হয়ে গেছে, সেটা আমরা আলাপ করেছিলাম। তারপর আলাপ করেছিলাম যে কিভাবে ইহুদি ধর্ম মানে যারা ইহুদি, যারা মুসলমান এবং যারা খ্রিস্টান তাদের ভেতরে সংঘর্ষটা কোথায়। তো আমি গতকালকে বিষয়টা আলাপ করেছিলাম, আজকে একেবারেই যেটা না হলেই চলবে না সেটা আমি এখন তোমাদেরকে আবার একটু মনে করাই দিই। সেটা হচ্ছে তোমাদেরকে আমি যে বাক্যটা শিখিয়েছিলাম, মাইকেল জর্ডান ছুরি দিয়ে লেবু কাটে। মাইকেল জর্ডান মানে হচ্ছে জর্ডান, আর ছুরি এই যে চাকু, আমি কিন্তু কোনো এখানে কিন্তু তোমাকে অন্য কিছু বলতে পারতাম, ছুরি বললাম কেন? চাকু দিয়ে তো মানুষ মারামারি করে, তাই না? যুদ্ধ করে, এটা তো একটা মানে, কিন্তু ওইটা আসলেই ভয়ঙ্কর একটা মানে ওরকম একটা জায়গা। তোমার কাছে মনে হয় ইসরায়েল শুধু ইসরায়েল, ইসরায়েল শুধু ইসরায়েল না, ইসরায়েলের কারণে সারা পৃথিবীতে তোমার বিভিন্ন বিষয় সংক্রান্ত, ফ্রান্সে, আমেরিকাতে, কানাডাতে, এমন একটা দেশ দেখাও যে দেশে তোমার ধর্মকেন্দ্রিক তোমার সহিংসতা নাই। কিন্তু এগুলোর শেকড়টা কোন জায়গায়? আর একটা জিনিস মনে রাখবে, একটা আম গাছ আর একটা বেগুন গাছ, তাই না? এই দুটা গাছের পার্থক্য হচ্ছে একটা আম গাছ অনেক বড় হয়, তাই না? 200 বছর 300 বছরের পুরাতন আম গাছও পাওয়া যায়। একটা আম গাছে মানে কয়েকশো মণ আমও ধরতে পারে যদি আম গাছটা অনেক বড় হয়, তাই না? তো এই যে এত বড় একটা গাছ, সেই গাছের শেকড়টা কিন্তু অনেক গভীর। শেকড় কি দেখা যায়? খালি চোখে কি আমরা মাটি না খুলে শেকড় দেখতে পাই? শেকড় দেখতে পাই না তো, কিন্তু মনে হয় যে এত বড় একটা গাছ, তাই না? ঠিক একইভাবে একটা বেগুন গাছ, বেগুন গাছ কিন্তু অনেক বছর বাঁচে না, বেগুন গাছে এতটুকু বড় হয়। বেগুন গাছ কি আম গাছের মতো বড় হয়? হয় না তো, এত ফল তো ধরে না, তাই না? তো আবার ব্যাপারটা হচ্ছে বেগুন গাছের শেকড় কিন্তু খুব অল্প একটু যায়। দ্যাট ইজ ইট। আজকে তুমি তোমার আশেপাশে অধিকাংশ যে মানুষগুলা অনেক বেশি ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি, এগুলার মালিক যারা, তাদের শেকড়টা খুঁজে বের করো যে কতটা গভীর। শেকড়টা কত গভীর চিন্তা করে দেখো। আজকে আমি যদি তোমাকে জাস্ট ইউরোপের একটা সিম্পল গ্লিমস দেখাই, আমি ইউরোপের একটা সাধারণ, খুব সাধারণ একটা যে, আচ্ছা দেখি তো ইউরোপের কোন দেশগুলা কিসের জন্য বিখ্যাত, দেখলে তোমার মাথা ঘুরে যাবে এবং তুমি বুঝতে পারবে না যে এটা শেকড়টা যে কত গভীর, এটা যদি তুমি না চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবে না, তোমার কাছে কনফিউশন লাগবে এবং তোমার কাছে মনে হবে যে বাংলাদেশেই যত সমস্যা, আমরাই যত অনুন্নত, আমাদেরই যত সমস্যা, এটা তুমি ভাবতে শুরু করবা। এবং এতে করে কি হবে, তুমি নিজে নিজেকে সম্মান করবে না। আর যেই জাতির মানুষ নিজেরা নিজেদেরকে সম্মান করতে পারে না, সেই জাতির কখনো উন্নতি হয় না, সেই মানুষের কখনো উন্নতি হয় না। এবং তোমাদেরকে প্রথমে কি শেখাচ্ছিলাম, বিশেষ করে তোমাদের মেয়েদেরকে শেখাচ্ছিলাম যে তোমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে তোমরা অঙ্কে ভালো না, ইত্যাদি ইত্যাদি। তো তোমাদেরকে এগুলা মানে মাথা থেকে, যাতে করে তুমি তোমার আশেপাশে মানুষ কি বললো সেটা পরের কথা, তুমি নিজে নিজেকে সম্মান করো। কারণ তুমি নিজেই নিজেকে তো মানে মনে করে নাও যে আমি আমার আমার ক্ষুদ্রতা বা আমি মানে অন্যের চাইতে ছোট এটা মনে করো, তা আমি এটা তোমার মাথার ভেতর থেকে ওইটা যে এটা শেকড় কোন জায়গায়, মেয়েরা অঙ্ক ভালো পারে না, এটা শেকড় আছে না? এটা শেকড় হচ্ছে আম গাছের মতো অনেক গভীরের শেকড়, তাই না? তো এই জিনিসটা বা তোমার গায়ের রং কালো, এটা অনেক গভীর শেকড় আছে না?
আমি যখন বলতেছি শেকড়, আমি বলতেছি ইতিহাস, যে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করছে, তাই না? ব্রিটিশরা এখানে আসছে তোমার কত সালে? 1700 সালে। আজকে হচ্ছে 2021 সাল। তুমি বুঝতে পারতেছো যে কত বছর, কত শ বছর? এটা শেকড় কত গভীর, বুঝতে পারতেছো? পৃথিবীতে প্রত্যেক বছর $8 বিলিয়ন তোমার ফেয়ারনেস ক্রিম বিক্রি হয়। $8 বিলিয়ন। মানে মানুষের চামড়ার রং, আমরা আমাদের চামড়ার রং পছন্দ করি না, এই জন্য আমাদের চামড়ার রং ফর্সা করার জন্য আমরা ক্রিমটা ব্যবহার করি। তুমি কি বোঝো যে শুধু $8 বিলিয়ন না? এতে করে আমরা কি করি, আমরা আমাদের নিজেদেরকে ঘৃণা করতে শিখি যে আমার গায়ের রং ভালো না। তো এটা শেকড় কি 300 বছর পুরাতন না শেকড়? তো তোমাদের লেখাপড়ায় যেটা বলা হয় যে লেখাপড়ার কি কোনো শিকড় নাই, শেকড়হীন পড়াশোনা করো বলে, বা আমরা শিকড়হীন পড়াশোনা করি বলে আমাদের ভিতরে পড়াশোনাটা গাঁথে না, পড়াশোনাটা বুঝি না। তো আমি তোমাকে সিম্পল একটা কথা বলি, তোমার আশেপাশে এমন একটা মানুষকে দেখাও, দেখবা যে ধরো কোন একজন মানুষ, সে একটা দেশের অনেক বড় ক্ষমতায় ছিল, রাজার ছেলে রাজা হয়, তাই না? এই যে রাজার ছেলে রাজা হয়, এটা কি শুধু বাংলাদেশের ব্যাপার নাকি সারা পৃথিবীর ব্যাপার? সারা পৃথিবীর ব্যাপার। পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ আমেরিকা, আমেরিকাতে বাবার বাবা ছিল প্রেসিডেন্ট, ছেলে প্রেসিডেন্ট হয়েছে। এবং ছেলে যে প্রেসিডেন্ট হয়েছে, মানে ও একটা আস্তা আহাম্মক, মানে একটা অথর্ব গাধা টাইপের প্রাণী ছিল, কিন্তু সে প্রেসিডেন্ট ছিল। বেশি দিন আগে না, জর্জ বুশ, বেশি দিন আগে না, কিছুদিন আগে। আমাদের ক্যানাডাতে, এই যে আমি এই দেখো শেকড় দেখছো, শেকড় শেকড় দেখছো, যে আমি মাত্র 8 বছর ক্যানাডা থাকি, আমি বলে ফেললাম আমাদের ক্যানাডা। শেকড় কি, বুঝতে পারতেছো শেকড় কি? আমি আর রুশদা যে দেশে থাকি, এই দেশে এখন যিনি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, তার বাবাও কিন্তু প্রাইম মিনিস্টার ছিল। তাহলে আমরা মনে করি যে রাজার ছেলে রাজা শুধুমাত্র মনে হয় বাংলাদেশি হয় কিংবা ভারতেই হয় কিংবা পাকিস্তানি হয়, না, সারা পৃথিবীতেই। তুমি যদি শেকড়টা না বুঝো, তাহলে তুমি তোমার ওই যে আম গাছ দেখে তোমার কাছে মন ছোট হয়ে যাবে। কিন্তু তুমি যদি বোঝো যে ওদের পেছনের যাত্রাটা 200 বছরের, 300 বছরের, তখন তুমি সেটা বুঝতে পারবা। এই জন্য শেকড়টা বোঝা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে? এবং আহ আমি আর রুশদা এই কথাটা বলতে পারবো যে ক্যানাডাতে এবং আমেরিকাতে যারা সাদা মানুষ, তারা প্রায়ই, আমরা যখন এই শেকড়ের কথা বলি বা ইতিহাসের কথা বলি, তখন তারা প্রায়ই একটা কথা বলে, এটা তো আগে হয়েছিল, এখন ওইটা ধরে আসো কেন, ভুলে যাও, আগে হয়েছিল। আচ্ছা, ধরো আমার বাবা প্রধানমন্ত্রী ছিল, তাই না? ধরো, মনে করো আমার বাবা প্রধানমন্ত্রী। এখন আমি যদি রাস্তা দিয়ে একটা লুঙ্গি পরে হেঁটে বেড়াই, খালি গায়ে ঘুরে বেড়াই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। আমাকে কেউ চট দিতে আসবে? আমাকে কেউ বকা দিতে আসবে? এখন যদি আমি রুশদাকে বলি, রুশদা তুমি কেন বারবার আমার বাবার কথা বলতেছো, সেটা তো আগে ঘটছে, এটা ভুলে যাও। আরে বাবারে, আমার বাবা যে প্রধানমন্ত্রী ছিল, এই জন্য তো পুরো দেশ আমাকে সালাম করে, সালাম করে না? তো শেকড় কি, বুঝতে পারতেছো? কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য কথা, তোমাদেরকে কখনো কেউ শেখারই শেখায় নাই। শেকড় শেখায় নাই বলেই তোমরা, শেকড় ছাড়া কি গাছ বাঁচে? তুমি যে লেখাপড়া করতেছো, সেই লেখাপড়ার শেকড়টা যদি তুমি না বোঝো, তাহলে কি তোমার মাথায় এগুলো থাকবে? তুমি বুঝবে না, বুঝবে না। কিন্তু বড় লোকের ছেলেমেয়েরা, বা আমি আমার ছেলেকে যখন পড়াই, তখন কিন্তু সবসময় কি করি, আমি ওই শেকড়টাকে যত্ন করি, ওই শেকড়ে পানি দিই। তুমি হয়তো সারা বছর দৌড়াবা যে আমি জিপিএ 5 পাইলাম কিনা, গোল্ডেন এ পাইলাম কিনা, কিন্তু আমি যে শেকড়ের ক্ষমতা বুঝি, এই জন্য আমি আমার ছেলেকে গোল্ডেন এর কথা বলবোই না, বলবোই না, কারণ আমি জানি তো কিছু হবে না। এই জন্য আমি আমার ছেলেকে কি শেখাবো? আমি আমার ছেলেকে গ্রাফিক্স শিখাই, অ্যানিমেশন শিখাই, কম্পিউটার শিখাই, ইংরেজি শিখাই, কারণ আমি জানি এটা ক্ষমতা কতটুকু। তাহলে এই যে আমার পড়াশোনার কারণে আমার কি ছেলে সুবিধা ভোগ করছে না আমার ছেলে? তখন আমার ছেলে যদি তোমার সাথে মানে করে, তোমার সাথে অহংকার করে যে রাইসা তুমি জানো আমি তো অ্যানিমেশন পারি, তো তখন তুমি আমার ছেলেকে বলবা, হ্যাঁ তুই অ্যানিমেশন পারিস কারণ তোর বাবা তোকে শিখাইছে তাই, দ্যাটস ইট। তখন তুমি আর কি করবে না, হীনমন্যতায় ভুগবে না। কেমন, বুঝতে পারছো? সো আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা, তো গতকালকে যে জিনিসটা আমরা শুরু করেছিলাম, সেই জিনিসটাকে, তো শেকড়টাকে বুঝে নিও। পড়াশোনার শেকড়টা যদি বুঝতে না পারো, তাহলে এই ম্যাপটা হচ্ছে তোমার সেই শেকড় বোঝার সবচাইতে সহজ একটা পদ্ধতি। ওকে, নাও লেট মি কুইকলি শেয়ার উইথ ইউ দ্য স্ক্রিন। কালকে যে বিষয়টা আমরা কুইকলি এই ম্যাপ, হ্যাঁ রুশিতা বলো।
সরি, আপনি আসার আগে আমরা একটু ছোট্ট রিক্যাপ করছিলাম লাস্ট ক্লাসের। তো তখন একটা কথা উঠেছিল যে ক্রিশ্চিয়ানিটির মধ্যে দুইটা সেক্ট আছে, আমার মনে হয় একটা ক্যাথলিক একটা প্রটেস্ট্যান্ট। তো কোনটাকে অর্থোডক্স বলে? ক্যাথলিক। ক্যাথলিক ইজ অর্থোডক্স, আর প্রটেস্ট্যান্ট, তো ইমন বলছিল যে প্রটেস্ট্যান্ট ইউজুয়ালি ও মনে করে যে অন্যান্য ধর্ম থেকে কনভার্টেড লোকজনগুলাই হচ্ছে মোস্টলি প্রটেস্ট্যান্ট, আর ক্যাথলিক হচ্ছে একটা স্পেশালাইজড ক্লাস বা এরকম কিছু। না, ক্যাথলিক চার্চ হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠান, মারাত্মক মাফিয়া। ক্যাথলিক চার্চের মতো ক্ষমতাবান কোনো প্রতিষ্ঠান পৃথিবীতে নাই, কোনো দেশের সরকার না। তুমি যদি মনে করো যে বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান, চীন, কোনো দেশের সরকারেরও ক্ষমতা আছে ক্যাথলিক যে চার্চের যে পাওয়ার, সেই পাওয়ারের, তোমাকে বাবা পড়তে হবে, পড়াশোনা করো, খোঁজ করে দেখো যে ক্যাথলিক চার্চের কি ক্ষমতা। হ্যাঁ নাফি বল, কি প্রশ্ন তোর? চার্জ দিয়ে টাকা কামায়। বাবারে, চার্চ দিয়ে টাকা কামায় না, চার্চ দিয়ে পুরো দুনিয়াটা নিয়ন্ত্রণ করে। কোন দেশের প্রেসিডেন্ট কে হবে সেটা ওরা ডিসিশন নেয়। বাবা রে। তো এটা মানে বুঝতে আমার অনেক দিন পড়াশোনা করতে হয়েছে, তুমি এখন এবং এইটাই তোমাকে বোঝাবো, এই শেকড়টা তুমি যদি না বুঝতে পারো যে ক্যাথলিক চার্চের পাওয়ার কি। ক্যাথলিক যারা যারা ক্যাথলিক, তাদের কি দুটা পাখা আছে, তাদের শিং আছে? ওদের শেকড়টা অনেক গভীর। ওই শেকড়টা কোন জায়গা থেকে শুরু হয়েছে? কনস্ট্যান্টিন, ওই যে চালাক মানুষটা, যে কি খ্রিস্টানদের হিরোকে মেরে ফেলছে, কে? যীশু খ্রিস্টকে মেরে ফেলছে। এখন গরিব মানুষ যদি খেপে যায় তাহলে তো সমস্যা, তাই না? তো কনস্ট্যান্টিন এটা বুদ্ধি বাড়ি করছে, হ্যাঁ আমি এখন করি কি, আমি খ্রিস্টান হয়ে যাই। ও খ্রিস্টান হয়ে গেছে এবং ও পুরা ইউরোপে খ্রিস্টানকে রাষ্ট্রধর্ম করে দিছে। তাহলে বুঝতে পারতেছো যে তোমার এই খ্রিস্টান ধর্মের আজকের ক্যাথলিক চার্চে তো পাওয়ার কেন? কারণ তার শেকড় 1400-1500 বছর পুরনো। আমাকে এমন একটা প্রতিষ্ঠান দেখাও যে প্রতিষ্ঠানের শেকড় এত পুরাতন। দেখাও আমাকে যে এই প্রতিষ্ঠানের শিকড় এত পুরাতন। বাংলাদেশের শিকড় কত বছর পুরাতন? 50 বছর। 50 বছর আগে বাংলাদেশ ছিল? ছিল না। এখন চিন্তা করে দেখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আসার আগেও এরা মানে ইসলাম ধর্ম আগে কোন ধর্ম ছিল? খ্রিস্টান ধর্ম। তো ক্যাথলিক চার্চের পাওয়ার এত কেন বুঝতে পারছো? কারণ শেকড়টা অনেক গভীর। ক্যাথলিকটা কিন্তু কোনো স্পেশাল কোনো মানুষ না, ওরা কিন্তু স্পেশাল কোনো বুদ্ধিমান, স্পেশাল কোনো ক্রিমিনাল, স্পেশাল কোনো সুপারম্যান, এই সমস্ত কিছুই না। ব্যাপারটা হচ্ছে ওরা ওই যে বংশ পরম্পরায় যে বাংলাদেশে এখন যে সমস্ত মানুষগুলো বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেয়, ধরো দেখবা যে বাংলাদেশের সবচেয়ে বড় লেখক, সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় মানে সমাজকর্মী, তাদের ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করে? পাবনায়, গ্রামে? ওরা গ্রামে থাকে? খোঁজ করে দেখো তো। সব হার্ভার্ড, প্রিন্সটন, আমেরিকায়, তোমার কি বলে ব্রিটেনে, ওখানে লেখাপড়া করে। তো তুমি এখন তুমি তো জেলের মেয়ে, তুমি কি পারবার সাথে কম্পিটিশন করে? তখন বলবে আমার ছেলের মেধাই আলাদা। তখন বলবো যে শেকরের গন্ডগোল, তোমারে শেকরের কথা বলবে না। মনে রেখো শেকর কিন্তু দেখা যায় না, এই কথা মনে রাখবা। আচ্ছা, এখন let me share the screen. আচ্ছা, তো এখন তোমাদেরকে জাস্ট ইউরোপের একটা ছোট্ট একটা এই দেখাই তোমাকে, যে মানে একটা গ্লিমস দেখাই। দেখো ইউরোপ দেখতে পাচ্ছ, এখানে এটা ইটালি। দেখতে পাও তাহলে আমাকে থামস আপ দাও। তোমাদেরকে এই দেশগুলো মনে রাখার জন্য, এই তথ্যগুলো যদি মনে রাখো তাহলে তোমরা সহজেই মানে এই দেশগুলোর কোনটার পাশে কোনটা বুঝতে পারবা। যেমন ইটালিতে পৃথিবীর সবচাইতে গড় আয়ু, মানুষের গড় আয়ু বেশি হচ্ছে ইটালিতে। কেন কেন বাবা ওইটা ওইটা আমি মানে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে পুরোটা বুঝাতে পড়াইতে পারবো না, কিন্তু এখন আপাতত এটা মনে রাখ যে সবচেয়ে বেশি গড় আয়ু। আপাতত একটা উত্তর মানে বুঝে নে যে মানে ওরা হচ্ছে মোটামুটি ব্রিটিশদের আগের কারো ব্রিটিশ। ব্রিটিশরা যেরকম মানে এই না চোর, ওদের চাইতে বড় চোর, এর আগের জামানার চোর হচ্ছে এই রোমান এম্পায়ার। যাও তো
মানে ইউরোপের সবচাইতে বেশি মানুষ বাঁচে হচ্ছে ইটালিতে, অথচ যখন লিবিয়া থেকে বাঙালিরা এই ইটালিতে যাওয়ার চেষ্টা করে তখন এই যে ভূমধ্য সাগর মেডিটেরেনিয়ান, তাই না, এখানে ডুবে মরে যায়। কেন? কারণ এখান থেকে মানে না খেয়ে থাকা, মানে দুর্বল হাড্ডিসার মানুষ, তাদেরকে ঠেকানোর জন্য তোমার নৌবাহিনীর জাহাজ পাঠায় দেয়। ঠিক আছে, ওরা সভ্যতার কথা বলে, আর ওরা মানে মানে মাইগ্রেন্টদেরকে পানিতে ডুবে মরে যেতে দেয়। মরে যাও, তোমার জীবন অতটাই দামি। বাংলাদেশের এরকম 2019 সালের এপ্রিল মাসে একবারে প্রায় 60 জনের মতো বাঙালি ডুবে মরে গেছে। কেন ডুবে মরতে দিছে? ডুবে মরতে দিছে কারণ এই তো লিবিয়া, ইটালিতে ঢুকে গেলে ইউরোপে ঢুকে গেল। আচ্ছা, এখন আমি তোমাকে তথ্য বলি কতগুলো। দেখো, সবচাইতে ফিজিক্যালি ফিট মানুষগুলা তারা হচ্ছে কোন জায়গায়? ফ্রান্সে। খুব শরীরের ব্যাপারে সচেতন সবাই, তুমি দেখবা যে সবাই মানে চিকন চাকন, মানে খুব মানে মানুষ মোটা নাই, মানে ফিজিক্যালি তারা খুব স্বাস্থ্য সচেতন। কোন জায়গায়? ফ্রান্সে। তারপরে দেখো, এই যে লুক্সেমবার্গ, ল্যাঙ্গুয়েজ এল দিয়ে শুরু হয় না? পৃথিবীর সবচাইতে যে দেশে মানুষ মানে হাইয়েস্ট নাম্বার অফ মানুষ একাধিক ল্যাঙ্গুয়েজ জানে সেটা হচ্ছে লুক্সেমবার্গ, এবং ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আইদার মোনাকো অথবা লুক্সেমবার্গ, কখনো মোনাকো হয় অথবা লুক্সেমবার্গ হয়। সবচেয়ে মানে মাথা পিছু আয় বেশি যাদের, মাথা পিছু। ঠিক আছে, আচ্ছা, তা দেখো তো সবচেয়ে বেশি বছর বাঁচে হচ্ছে তোমার ইটালিতে। ফ্রান্সের মানুষজন খুব ফিট, তাই না? আচ্ছা, তারপরে বাইসাইকেল কি বিদে শুরু হয় না? বেলজিয়ামের মানুষ সবচেয়ে বেশি বাইসাইকেল চালায়। বুঝতে পারছো? আচ্ছা, আমরা বলি না সিগারেট খাওয়া, এই সিগারেট খাবা না, নো টু স্মোকিং। এই যে নেদারল্যান্ডস, আমি কিন্তু মনে রাখার বুদ্ধি শিখাই দিচ্ছি যে সবচাইতে স্মোকিং ছেড়ে দিছে, স্মোকিং ত্যাগ করছে কোন দেশের মানুষ? নেদারল্যান্ডের মানুষ। তুমি দেখো যে এই তথ্যগুলো তোমার শুনলে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে সবচেয়ে বেশি বছর বাঁচে হচ্ছে তোমার ইটালির মানুষ। সবচাইতে ফিজিক্যালি ফিট ফ্রান্স, এফ দিয়ে আরম্ভ হয়, তাই না? আবার এফ তে ফিট কোন জায়গার? ফ্রান্সের মানুষ। অর্থাৎ আমেরিকা কিন্তু অনেক মানুষ ওবেসিটি, ওবেসিটিতে বুঝছো মানে অতিরিক্ত অস্বাস্থ্যকর মতো ওজন, অনেক ফাস্ট ফুড খায়, এবং যারা গরিব তাদের ওবেসিটি বেশি, যারা গরিব মানুষ। আর যারা বড় লোক তারা চিকন থাকে। কেন? কারণ তারা ভেজিটেবল খেতে পারে, তারা তোমার ফল খেতে পারে। আর গরিব মানুষ তারা কিন্তু ওই মানে ওই ক্যানের খাবার ছাড়া খেতে পারে না। বুঝতে পারছো? তো ফ্রান্সে সবচেয়ে ফিট মানুষ ফ্রান্সে, ল্যাঙ্গুয়েজ লাক্সেমবার্গে বেশি, বেলজিয়াম বাইসাইকেল সবচেয়ে বেশি বাইসাইকেল চালায়। বাইসাইকেল চালালে কি হয়? শরীর ফিট থাকে না, বাতাস পরিষ্কার থাকে না, গাড়ি চালাচ্ছ না। আচ্ছা, নো স্মোকিং কোন জায়গায়? তোমার এই জায়গায়, এই নেদারল্যান্ডসে। জার্মানিতে সবচাইতে জব স্যাটিসফ্যাকশন, মানুষ চাকরি করে, মানুষের অধিকার, চাকরি করার ক্ষেত্রে তোমার বিভিন্ন রাইট আছে না, জবের রাইট, যে তোমাকে সঠিক বেতন দেওয়া হচ্ছে কিনা, তোমার স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে কিনা, সবচেয়ে বেশি কোন জায়গায়? জার্মানিতে। ঠিক আছে, ডিতে ড্যান্স না, ডিতে ড্যান্স। ডেনমার্কের মানুষ সবচেয়ে বেশি গান গায় এবং ড্যান্স করে, সবচেয়ে বেশি পরিমাণে মানুষ ডেনমার্কের। ঠিক আছে, এখন দেখো তো, তারপরে এই যে নরওয়ে, নোবেল প্রাইজ আছে না, নোবেল প্রাইজ এন দিয়ে শুরু হয় না নোবেল প্রাইজ? তো নরওয়ে অসলো তো নোবেল প্রাইজ দেওয়া হয়। তাহলে চিন্তা করছো যে যেই দেশে, যেই শহরটাতে নোবেল প্রাইজ দেওয়া হয়, কেন? সেরকম একটা দেশ বলেই। এবং নরওয়ে মানে প্রায় 2-1 বছর পরপরই পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ দেশ হিসেবে নির্বাচিত হয় নরওয়ে, যেখানে গণতন্ত্র, ডেমোক্রেসি সবচাইতে বেশি। কোন জায়গায়? এই যে নরওয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এসতে হচ্ছে সুইফট, মানে তাড়াতাড়ি, ফাস্ট, তাই না? পৃথিবীর সবচাইতে বেশি মানুষ ইন্টারনেট ইউজ করে, ইন্টারনেট স্পিড প্রচুর, সুইফট কোন জায়গায়? সুইডেনে। এফ তে হচ্ছে ফ্রেন্ডলি, তাই না? এফ তে হচ্ছে গিয়া ফ্রেন্ডলি। পৃথিবীর যেই দেশটাতে সবচাইতে বেশি টুরিস্টরা গেলে তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করে, কোন জায়গায়? ফিনল্যান্ড। এই দেশেরই যে তোমার ফিমেল প্রাইম মিনিস্টার, মাত্র 34 বছর বয়সে একজন নারী, মাত্র 34 বছর বয়সে সে প্রধানমন্ত্রী হয়েছে, এবং যখন সে প্রধানমন্ত্রী হয়েছে তখন সে বিয়েও করে নাই। আর আমাদের দেশে তো মাশাআল্লাহ ক্লাস 7 যদি পার করে ফেলো তাহলে তো তোমাদের গ্রামে তোমার বাপ মার মাথার
ঘুম নষ্ট, আমি কখন মেয়েরে বিয়ে দিব, তাই না? পরে যখন জামাইয়ের হাতে মাইর খায়, আজকে আমাকে ক্যানাডাতে একজন, যেহেতু আমি সোশ্যাল জাস্টিস নিয়ে কথাবার্তা বলি, তো ক্যানাডাতে আমাকে একজন আমার কাছে রিচ আউট করছে, আমাকে মেসেজ দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে। কি হয়েছে? বাংলাদেশ থেকে মেয়েকে বিয়ে দিছে, পাত্র কি করে? ক্যানাডায় থাকে। ছেলে কি করে? ক্যানাডায় থাকে। ওই মানুষটারে, ওই ভদ্র মহিলারে, মানে ভদ্র মহিলার জামাই এমন মার দিছে যে তোমার চোখের নিচে এখানে মানে প্রায় চোখ মানে মানে কিরকম কালো করে ফেলছে, তোমার মানে হাত টাত ফুলায় ফেলছে, পা কেটে ফেলছে, পায়ে সেলাই দিচ্ছে। তো কিসের জন্য? ছেলে কি করে? ছেলে অস্ট্রেলিয়ায় থাকে। ছেলে কি করে? ছেলে ক্যানাডায় থাকে। সে কি মানুষ নাকি জানোয়ার, নাকি মানে সে কি এখানে কি করে সেটা ইম্পর্টেন্ট না। ছেলের যোগ্যতা, সে ক্যানাডায় থাকে, তাই না? তো বুঝতে পারতেছো বিষয়টা কি? তোমাদের আমি কি শিখাইছি? তোমার নিজের যদি পরিচয় না থাকে, তুমি নিজের পায়ে দাঁড়াইতে না পারলে তোমাকে চর খাইতেই হবে। এই জন্য নিজের পরিচয় ঠিক করো, নিজের পায়ে দাঁড়াও। যখন নিজের পরিচয়টা তুমি স্ট্যাবলিশ করবা, তখন সবাই তোমাকে সম্মান করবে যে না, রাইসা একজন ইঞ্জিনিয়ার, ও ইভা তো একজন মানে রাইটার, ও আচ্ছা তমালিকা তো একজন পেইন্টার। তুমি নিজে কিছু হও, অন্যের পায়ে নিচে পড়ে থাকো না, ঠিক আছে? আর আমরা কি করি? আমার বাবা মা আমরা করি কি, যে টাকা পয়সা গোছায় টোছায় কি করি, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিব। আমি যেহেতু মানে 20 বছর ধরে মাস্টারি করতেছি, আমি অনেক গ্রামের আমার যারা পরিচিত বড় ভাই আছে, বোন আছে, দাদাকে বলি যে কি করতেছে, যে টাকা গোছাচ্ছে। কেন? 3-4 লাখ 5 লাখ টাকা দিয়ে ছেলেকে বিয়ে দিবে, বিয়ের সময় ছেলের একটা হোন্ডা দিতে হবে, তোমার যৌতুক দেওয়া লাগবে। হোন্ডা, আমরা ছোটবেলায় দেখতাম কি, যে বাইসাইকেল, ট্যান্ডিস্টার, এগুলা যৌতুক দেয়, তাই না? তো আমি তখন বলি যে ট্রানজেস্টার, বেসিক্যালি গ্রামে তোমার এই যে রেডিওকে বলে ট্যান্ডিস্টার, ওভাবে বললাম এটা, হ্যাঁ। তো বেসিক্যালি আমি বলি যে ভাই, দয়া করে যৌতুক দিয়ে মেয়েরে বিয়ে দিয়েন না। 2-3 লাখ টাকা দিয়ে মেয়ের একটা কম্পিউটার কিনে দেন। একটা মেয়েকে, সে যদি খালি ইংরেজি শিখে আর যদি কেউ কম্পিউটার শিখে, আমার কাছে তুমি গ্রামের যে কোনো একটা মানে মেয়েকে আমি পড়ানো শুরু করবো আজকে থেকে, 3 বছর সে শুধু কম্পিউটার এবং ইংরেজি শিক্ষা কন্টিনিউ করবে। বাকি জীবন তাকে তার পিছন দিকে তাকাইতে হবে না, বাকি জীবন কারোর উপর নির্ভর করতে হবে না। তো বাবারে মারে বুঝায় বলবা যে 3 লাখ টাকা দিয়ে জামাইকে CD80 হোন্ডা না কিনে দিয়ে আমাকে একটা কম্পিউটার কিনে দাও। নিজে নিজের পায়ের উপরে দাঁড়াও। হ্যাঁ নাফি বল, কি প্রশ্ন তোর? ফিনল্যান্ড আছে না, ফাইন আচরণ করে। ফাইন। চমৎকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো এটা আপনার ভাষা, যে এ ফাইন করে এক কাপ চা বানা দিত। ফাইন করে মানে কি? মানে খুব সুন্দর করে, ভালো করে। গুড গুড নাফি, গুড পয়েন্ট। দেখছো কত বুদ্ধি মাথায়। আমি তো এগুলো খুঁজে খুঁজে বার করতেছিলাম। হ্যাঁ, তো নরওয়েতে তোমার কি দেয়? নোবেল প্রাইজ দেয়, তাই না? সুইডেনে সুইফট ইন্টারনেট, হ্যাঁ, খুব কানেক্টেড। ফিনল্যান্ডে ফাইন আচরণ করে টুরিস্টদের সাথে, তাই না? আচ্ছা, তারপরে দেখো তো যে তোমরা মানে জিমাম বুঝবে, যেহেতু জিমাম টেকনোলজি অনেক কিছু হয়। এস্তোনিয়া হচ্ছে পৃথিবীর যে দেশের ভোটিং সিস্টেম ব্লক চেন টেকনোলজির উপরে। মানে ভোট চুরি করার কোনো সিস্টেম নাই, ইম্পসিবল। এবং যেদিন তোমরা ব্লক চেন টেকনোলজি বুঝবে, সেদিন বুঝতে পারবে যে ব্লক চেন টেকনোলজি কি। কোনো ভোট চুরি করার সিস্টেম নাই, ইম্পসিবল। কেমন ভোট চুরি করবা? দ্যার ইজ নো ওয়ে। এস্তোনিয়াতে তোমার টেকনোলজিতে এরকম, তোমার এই ব্লক চেনের উপরে, ঠিক আছে? তারপরে তো দেখো তো, মানে এমন কোন একটা দেশ, তোমার লুথেনিয়াতে হচ্ছে পৃথিবীর যতগুলা দেশ আছে তার ভিতরে সবচাইতে কম তোমার জঞ্জাল, কি বলে, আবর্জনা তৈরি করে এটা। পোল্যান্ডে পৃথিবীর প্রথম, মানে পোল্যান্ডে মেরি কুরি, যে একজন নারী, যে একটা নোবেল প্রাইজ পায় নাই, 2টা নোবেল প্রাইজ পাইছে। ফিজিক্সে নোবেল প্রাইজ পাইছে, আবার কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পাইছে। কোন জায়গায়? পোল্যান্ডে। কপারনিকাস, যে মানুষটা আমাদেরকে শিখাইছে যে সৌর আগে তোমার এই যে খ্রিস্টান চার্চ বলতো যে পৃথিবীর চারপাশে বাকি সবকিছু ঘোরে। এখন সোলার সিস্টেমে তোমরা জানো না, সোলার সিস্টেমে কি জানো, যে মানে আমরা সৌরজগৎ পড়ি নাই? সৌরজগতে কি শিখছি, যে তোমার সূর্যের চারপাশে আশেপাশে কি অন্যান্য গ্রহগুলা ঘোরে, অন্যান্য প্ল্যানেট গুলা। তো চার্চ মানে এগুলা না বুঝেই খ্রিস্টান চার্চ বলে দিছিল যে না 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 না,
পৃথিবী সেন্টারে, তার আশেপাশে সবগুলা ঘোরে। কেন? কারণ আমরা ইম্পর্টেন্ট, এই জন্য মানে পৃথিবী হচ্ছে। তো তোমরা এই দুটো ইংরেজি শব্দ শিখে নাও, এবং যদি ভুলে যাও এখানে এসে আবার শিখে নিও। জিওগ্রাফি মানে কি? ভূগোল না? জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। সেন্টার মানে কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, খ্রিস্টানরা মানুষকে মানে শিখাইতো যে পৃথিবীটা হচ্ছে, চার্চটা শিখাইতো পৃথিবী মানে এই সৌরজগৎটা হচ্ছে জিওসেন্ট্রিক। জিও মানে ভূগোল, সেন্টার মানে সেন্ট্রিক, জিওসেন্ট্রিক। কপারনিকাস এসে বলল না 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 না, সোলার সিস্টেমটা হচ্ছে হিলিওসেন্ট্রিক। হিলিও, হ্যালোজেন, হিলিও মানে হচ্ছে সান, মানে তোমার কেন্দ্রে হচ্ছে সূর্য, তার আশেপাশে কি ঘুরে? অন্যান্য গ্রহগুলা ঘুরে। কে বের করছে এটা? কপারনিকাস বের করছে। কপারনিকাস যখন এই সায়েন্টিফিক ট্রুথটা বের করছে, তখন কি হয়েছিল জানো? চার্চ তো কপারনিকাস রে যেই, এবং তোমরা গবেষণা করে দেখো যে কোন বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কেন? একজন বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দিয়েছিল কে? চার্চ। চার্চ বলছিল যে এত বড় সাহস, তুমি বাইবেলের কথা নিয়ে মানে কোন রকমই করো, এই মানে ঝামেলা করো, তোমাকে মৃত্যুদণ্ড। হ্যাঁ, এই যে কি বলে, অয়ন দিছে, থ্যাংক ইউ অয়ন, ব্রুনো। বুঝতে পারছো? কপারনিকাস যখন বলল যে না না, পৃথিবী মানে চারপাশে, মানে সূর্যকে চারপাশে কেন্দ্র করে চারপাশে গ্রহগুলা ঘুরে, তো তখন কপারনিকাসকে কিন্তু অনেক বিপদ সহ্য করতে হয়েছে। কাজে বুঝো কিন্তু বিশ্বাস আর বিজ্ঞান এই দুটো কিন্তু আলাদা জিনিস। তো বিজ্ঞানীরা অনেক সময় অনেক কথা বলে গিয়ে বিপদে পড়ে গেছে, কেন? সত্যি বলছে তাই। ঠিক আছে, আচ্ছা। তো হ্যাঁ, রাতি বল। চাচু, আমি ব্রুনো মানেটা বুঝি নাই। ব্রুনো ব্রুনো হচ্ছে একজন মানুষের নাম, যে বিজ্ঞানীকে মানে মৃত্যুদণ্ড দিয়েছিল চার্চ, মানে ওই মানুষটার নাম হচ্ছে ব্রুনো। বুঝতে পারছিস? ওকে। তো এই যে বললাম যে এস্তোনিয়াতে তোমার ব্লক চেনে ভোট হয়, তারপর হচ্ছে আবার এখানে আসি, আবার একটু হ্যালো দেখেন। স্যার, হ্যাঁ বলেন। এই বিজ্ঞানীটার নাম কি? ব্রুনো, BRUNO, ব্রুনো। ব্রুনো। ব্রুনো, হ্যাঁ। ব্রুনো, তো সত্য কথা, হ্যাঁ ব্রুনো। তো সত্য কথা বলার জন্য সেই বিজ্ঞানীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মিউট করছি, শুনছে। সো এখন দেখো যে আমরা আবার ফেরত আসি এখানে। তারপরে হচ্ছে তোমার পোল্যান্ড, তারপরে রোমানিয়া। রোমানিয়া একটা দেশ, যে দেশে কোনো ধরনের হেরোইন নাই, কোনো কোকেন নাই। তারপরে এই যে স্লোভাকিয়া একটা দেশ, পৃথিবীর সবচাইতে যে দেশে বেশি রোবট ব্যবহার করা হয়। তোমাদেরকে বলি নাই যে ম্যাপ দিয়ে তুমি টেকনোলজি শিখবা? স্লোভাকিয়াতে সবচাইতে রোবট দিয়ে বেশি কাজ করা হয়, স্লোভাকিয়াতে। এবং আমি এবং তোমাদের একটা কাজ হবে যে আমি 9 তারিখে বাংলাদেশের একজন এই রোবট এডুকেশন যে শুরু করছে যে মানুষটা বাংলাদেশে, ওই ছেলেটার নাম হচ্ছে শামস জাবের। যেই ছেলেটা বাংলাদেশকে 2020 সালে সারা পৃথিবীতে হাই স্কুলের ছেলেমেয়েরা রোবট কম্পিটিশন করে, 2000 অলিম্পিয়াডের মতো, ম্যাথস অলিম্পিয়াড, তারপরে তোমার ওই যে বিভিন্ন অলিম্পিয়াড যে হয়, তো সেই অলিম্পিয়াডে বাংলাদেশ 2020 সালে পৃথিবী চ্যাম্পিয়ন হয়েছে। তো ওই ছেলেটার সাথে আমি কথা বলবো 2020 সালে, সরি মানে 9 তারিখে। কি নিয়ে কথা বলবো? যে তোমার বাংলাদেশে রোবট এডুকেশনের অবস্থাটা কি। কারণ ওইখানে আমি কিন্তু, ও যে ছেলেদেরকে পড়ায়, যে ছেলে মেয়েদেরকে পড়ায়, তারা কিন্তু সবাই শহরে, ঢাকা শহরে, এবং অধিকাংশ ছেলেমেয়েরা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া ছেলে মেয়ে। তাহলে যেমন আমি তোমাদেরকে আগে থেকেই বলছি, তোমাদের টেকনোলজি এডুকেশনটা, তোমাদেরকে টেকনোলজি এডুকেশন শিখতে হবে। ইউ হ্যাভ টু। এবং এই জন্য তোমাদের বাবাকে আমি বিশেষ করে অনুরোধ করছি যে ভাই দয়া করে ছেলেকে বা মেয়েকে একটা কম্পিউটার কিনে দেন। ঠিক আছে? তো ওই ছেলেটা তোমার কি করতেছে, তোমার আমার আরেকটা স্টুডেন্ট আমেরিকাতে পড়তে গেছিল, ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে এখন শুধু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে পৃথিবী মানে অনেক অ্যাডভান্স একটা
মানে জানে, এবং আমি ওকে বলেছি তোমাদের ক্লাসে এসে জয়েন করার জন্য, তোমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ানোর জন্য, কারণ বাংলাও জানে ইংরেজিও জানে। আমি ওকে বলেছি তোমাদেরকে এসে পড়ানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো মানে একেবারে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু থেকে একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তুমি কিভাবে লাইব্রেরি ব্যবহার করবা, কিভাবে গুগল টেনসরফ্লো ইউজ করবা, কিভাবে তুমি একটা মানে আমার তো আমি একটা প্ল্যান নিয়ে কাজ করতেছিলাম যে এই যে এখানে শুধুমাত্র জিমাম বুঝবে আর নিশাত মানে একটু একটু হয়তো আমি জানি না, নিশাতকে শিখতে বলছি কোডিং, হয়তো মানে কিছুদিন পরে বুঝবে, অথবা নব বুঝবে কিংবা খালিদ বুঝবে, যে সিম্পল একটা লাইব্রেরি দিয়ে গিয়ে যে ফেশিয়াল রেকগনিশন টেকনোলজি। ধরো তুমি চিন্তা করে দেখো যে তুমি সাতবাড়ি স্কুলে পড়ো, সাতবাড়ি স্কুলের গেটে একটা ক্যামেরা এখন বসানো আছে, তুমি গেট দিয়ে ঢুকতেছো, তোমাকে বলতেছে গুড মর্নিং নিশাত, দেখি কি বললো রে, গুড মর্নিং নিশাত কি বললো, তুমি চিন্তা করতেছো। কাজটা কি জানো? কাজটা হচ্ছে তোমার এরকম 14টা 15টা 20টা ছবি নেওয়ার পরে একটা সফটওয়্যারকে তোমার ছবিটাকে শেখানো যে ছবির এরকম যদি ফেশিয়াল ইনস্ট্রাকশন থাকে, ধরো তোমার চেহারায় কি একটা এক্সপ্রেশন, তোমার চেহারায় তো অনেক এক্সপ্রেশন, কখনো হাসলে একরকম, চুপ করে থাকলে একরকম, কাঁদলে একরকম। তা আমি যদি এরকম মানে ধরো রাইসার এরকম 25টা 30টা ছবি নিয়ে সফটওয়্যারকে শেখাইলাম যে হাসলে, কাঁদলে, চুপ করে থাকলে, মুখ গোমরা করে থাকলে এটা হচ্ছে রাইসা। তো আমি তখন কি করলাম, ওই সফটওয়্যারকে মানে ট্রেন করলাম যে রাইসা গেট দিয়ে ঢুকলে যেন চিনতে পারো, বুঝতে পারো যেটা হচ্ছে রাইসা। আর ওইটার ভিতরে একটা কি করে দেয়া, একটা প্রোগ্রাম করে দেয়া কি, যেই রাইসার চেহারাটা চিনবে তখন তোমার ওই তোমার ক্যামেরাটা ওই রাইসাকে রেকগনাইজ করার সাথে সাথে পিছনে যে তোমার অডিও রেকর্ড করা আছে, অডিও রেকর্ড বলবে গুড মর্নিং রাইসা, তখন রাইসা ওরে বাপরে আমাকে দেখে চিনে ফেললো। কিন্তু এত সহজ টেকনোলজি, কিন্তু সুবিধা হচ্ছে তোমাকে যদি গ্রামের মেয়েদেরকে ছেলেদেরকে যদি সেই প্রযুক্তিটা শেখানো যায়, তোমাদের আত্মবিশ্বাস কতটা বাড়বে চিন্তা করছো? ক্যানাডাতে আমি যেখানে থাকি, টরন্টো শহরে, তোমার ক্লাস 1 2 এর বাচ্চারা রোবোটিক্স শিখে। কি বুঝতে পারতেছো? তো কোভিড হওয়ার আগে আমাদের গ্রামে আমরা এরকম রোবোটিক্স এডুকেশন করার জন্য মানে চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, যেমন ক্যানাডাতে একটা প্রোগ্রাম আছে পুরা ক্যানাডা জুড়ে, এটার নাম হচ্ছে ক্যানাডা লার্নিং কোড। একেবারে গ্রাম মানে একেবারে ক্যানাডার প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিভাবে ছেলে মেয়েদেরকে কোডিং শেখানো। তোমাদেরকে ইংরেজি শেখাই না আমরা, ঠিক ওরকম করে কোডিং শেখানো। ঠিক আছে? তো এই যে লাটভিয়াতে, সরি এই যে তোমার কি বলে পোল্যান্ড, স্লোভাকিয়াতে এত বেশি রোবটে কাজ করে, আমরা করতে পারতাম না? আমরা তো করতে পারতাম। তো বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো রোবট কম্পিটিশনে সারা দুনিয়া চ্যাম্পিয়ন হয়ে আসলো, তারা কি সাতবাড়ি স্কুলের ছেলে মেয়ে? তারা কি বনকোলার বিলের মধ্যকার ছেলে মেয়ে? কিন্তু তুমি যখন প্রতিযোগিতা করবা তখন কি তুমি ওই ছেলে মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে হবে না? ওরা কিন্তু তোমার মতো জিপিএ 5 নিয়ে পড়ে নাই যে আমাকে নিশাতের মতো গোল্ডেন এ না পাইলে মানে আমার জীবন শেষ। ও তোমার সামনে দিয়ে প্লেনে চড়বে আর তুমি শুধু চিৎকার পারবা, কারণ তুমি এগুলো শিখো নাই, ইউ হ্যাভ নট লার্ন ইট। এবং তোমাদেরকে বারবার হাতে পায়ে ধরে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, এই শব্দটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম। এক্সপোনেনশিয়াল বুঝো, যেটা আগে হওয়ার জন্য 100 বছর লাগতো, এখন সেটা হওয়ার জন্য 2 বছর লাগে। তোমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশের স্কুল কলেজগুলো 2 বছরে যে পরিবর্তন হয়েছে ওর সাথে খাপ খাওয়ায় নিছে? খাপ খাওয়ায় নেওয়া সম্ভব? কিন্তু তোমার জীবনে কি হবে না হবে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সরকার তারা দুইজন মিলে একটা অ্যাসেসমেন্ট করলো যে বাংলাদেশে রোবোটিক্সের কারণে, কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে বাংলাদেশে কি প্রভাব পড়বে। তারা বলল বাংলাদেশের 54 লক্ষ মানুষ চাকরি হারাবে। তো এই যে 54 লক্ষ মানুষ যখন চাকরি হারাবে, এমনিতে আমাদের দেশে চাকরি নাই, তখন তুমি কি করবা? আমি তোমাদেরকে বলি নাই যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস পাওয়া 37% ছেলে মেয়ে বেকার। তোমাদেরকে আমি দেখাই নাই, কয়েকদিন আগে একটা আর্টিকেল আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত গবেষণা, পিএইচডি গবেষণা, তার প্রায় সবই নকল।
কি দেখছো তোমরা এগুলা? তো বোঝো না যে আমাদের মাথা পচে গেছে? বোঝো তো। আসলাম, এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার বাবা, এটা হাসির ব্যাপার না, এটা খুব দুঃখজনক ব্যাপার, এটা আমাদের অনেক কষ্টের ব্যাপার, আমাদের অনেক লজ্জার ব্যাপার যে আমাদের মাথায় আজকে পচন ধরছে, আমাদের মাথায় পচন ধরছে। বোঝো, ট্রাই আন্ডারস্ট্যান্ড। তো এই যে তোমাদেরকে ম্যাপ দেখালাম, তাহলে দেখো তো যে এমন কোন ইউরোপের দেশ আছে যে দেশেতে সবচাইতে কম আনএমপ্লয়মেন্ট অস্ট্রিয়াতে, সবচাইতে চুপচাপ শান্ত দেশ হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়ায়। তোমার এই যে প্রত্যেকটা ইউরোপিয়ান দেশ এত ভালো, এটা শেকড় নাই? শেকড় আছে না? কিন্তু তুমি কি এদের শেকড় চিন্তা করো? আমরা তো কথায় কথায় বাংলাদেশে বলি আরে বিদেশিদের মতো, আরে বিদেশিদের মতো, আরে ইউরোপের মতো বলি না আমরা? কিন্তু ওদের শেকড় কয়শো বছর পুরাতন, চিন্তা করে দেখছো তুমি? এখন বুঝছো 1492 কেন ভুলবা না? 1492, এখন দেখো 1492 কেন তুমি ভুলবা না। ইউ উইল নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। এবং আমাকে, আমি মানে না বুঝলে রেইজ ইউর হ্যান্ড এন্ড ডোন্ট লেট মি মুভ। এবং তোমরা গতকালকে যারা ডিসকাশনটা শোনো নাই, দয়া করে আল্লাহর রাস্তে গিয়ে গতকালকে ডিসকাশনটা শুনে নিবা। না শুনলে তোমার ক্ষতি হবে। বাগুন গাছ হয়ে থাকবে, আম গাছ হতে পারবে না। এটা হচ্ছে গুগল আর্থ, এটা ছোট করে একটু, এটা আরেকটা গুগলের অ্যাপ্লিকেশন। এটা স্যাটেলাইট দিয়ে তোমাদেরকে দেখাইছি না, স্যাটেলাইট দিয়ে কিভাবে তোমার ওই যে চারপাশ দিয়ে ঘুরে এবং সারাক্ষণে ছবি নিচ্ছে। এই তো পৃথিবীটা গোল, তাই না? আচ্ছা, এখন দেখো, এটা কি ইউরোপ না? এটা হচ্ছে ইউরোপ। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে চায়না, রাইট? এখন দেখো তো, এই যে এর মাঝখানে যে পানি, তুমি কি বুঝতে পারতেছো যে একদম নর্থ পোলে গিয়ে এখানে তোমার এই যে এটা কি, এটা হচ্ছে নর্থ আমেরিকা, এটা সেন্ট্রাল আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা। এবং এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, ইউরোপিয়ানরা জানতোই না যে এই পুরা একটা তোমার কি আছে, মানে এই যে এত বড় একটা কন্টিনেন্ট আছে, ইউরোপিয়ানরা জানতোই না। তো ইউরোপিয়ানরা করতো কি? ইউরোপিয়ানরা তোমার এই যে দেখো, সবচাইতে ধনী দেশ কোনটা ছিল? ইন্ডিয়া। কোনটা ছিল? চায়না, তাই না? আচ্ছা, তো ওরা করতো কি তখন, এই যে এখন যে দেখতে পারতেছো ওই যে ইটালি, তখন ছিল রোমান এম্পায়ার, তাই না? রোমান এম্পায়ার ছিল। ওরা করতো কি, এই রাস্তা দিয়ে ভিতর দিয়ে এসে টেসে করতো কি, এখানে ব্যবসা করতো। এখানে এসে তোমার এখান থেকে তোমার ওই বিভিন্ন মশলা স্পাইস কিনতো, এখান থেকে সিল্ক কিনতো, কিনে ব্যবসা করতো। তখন আজকে যেরকম আমেরিকা সবাই যেতে চায়, কানাডা সবাই আসতে চায়, তাই না? তখন ইউরোপিয়ানরা আসতে চাইতো কোন জায়গায়? ইন্ডিয়াতে এবং এই জায়গায়। বেশি দিন আগের কথা না, কিন্তু বেশি দিন আগের কথা না। তখন একটা লোক যার নাম হচ্ছে কলম্বাস, যার জন্ম হচ্ছে এই ইটালিতে, সে করছে কি তোমার এই যে পর্তুগাল, পর্তুগাল দেখছে যে পর্তুগাল, স্পেনের উপরে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ। ক্রিস্টিয়ানো রোনালদোর চিনো না, যে খালি গোল করে? কি কোন দলে খেলে? বার্সেলোনা কি নাকি আমি জানি না, হোয়াটএভার, বার্সেলোনা অথবা রিয়েল মাদ্রিদ কিছু একটা খেলে, রিয়েল মাদ্রিদে খেলে, ঠিক আছে? তো ওর বাড়ি এই জায়গায়, ঠিক আছে? তো এই যে বেটা কলম্বাস, ইটালিতে যার জন্ম, সে করতে এখানে থাকতো। তো সে পর্তুগালের রাজারে বলছে যে দেখেন, এই যে আপনারা এখানে যাওয়ার জন্য মানে এই যে ব্যবসা করার জন্য যে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, সিল্ক রোড দিয়ে আসতে হয়, এটা অনেক ঝগড়াঝাটি। কলম্বাস তখন অলরেডি জানতো পৃথিবীটা গোল। পৃথিবীটা গোল তার মানে কি? বৃত্তের কোন একটা জায়গা থেকে তুমি যদি যাত্রা শুরু করো, আবার সেই জায়গাটা সে তুমি মিলবা না, এই তো। তো কলম্বাস জানতো সে যদি কি করে, এই স্পেন মানে পর্তুগাল থেকে যদি ও নৌকা চালানো শুরু করে, তাহলে কি মাটির উপর দিয়ে যেরকম ইন্ডিয়াতে যাওয়া যায়, তো সেভাবে তো পানির উপর দিয়ে যাওয়া যায়, কি বুঝতে পারতেছো? ওকে,
এটা কত সালে? 1492 সালে ওই সময়টার কথাটা কিন্তু বলতেছি, ঠিক আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালে, কোথায়? কে বলতে পারো? আমাকে হাত উঁচু করে বলো, মানে হ্যান্ডস আপ দেখাও তো দেখি। জিমাম জানে, খালিদ জানে, ওকে, জেবা জানে, আচ্ছা হ্যাঁ, বিপাশা বলো। 570 খ্রিস্টাব্দে। আচ্ছা, অনন্যা বলো। স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্ম কত সালে? স্যার সালটা জানি না, তবে কোথায় জন্মগ্রহণ করছে এটা জানি। জেবা বলো। 570 খ্রিস্টাব্দ। 570 সাল। 570 খ্রিস্টাব্দ। এই যে খ্রিস্টাব্দ, এই শব্দটার মানে কি বলো তো জেবা? মানে খ্রিস্টর জন্মের পরবর্তী, এটাকে বলা হলো মানে খ্রিস্ট অব্দ। আর খ্রিস্টপূর্ব যেটা, ওটা হলো খ্রিস্ট জন্মের পূর্বের সময়কে বলা হয়। ইংলিশে এডি না ডিসি কি জানি ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, রুশদা বলো, তোমার কি প্রশ্ন? খুবই অফ টপিক একটা প্রশ্ন, আমি জাস্ট একটা জিনিস আজ করতে চাচ্ছিলাম। 570 শুনে আমার মনে পড়লো একটা সাবান আছে বাংলাদেশে, তিব্বত 570 সাবান। এটা কি, এটার সাথে কি কোনো কানেকশন আছে এটার, আপনি জানেন? মেবি, আমি ঠিক শিওর না, হয়তো। তো আমার মাথায় জাস্ট একটা আসলো। হইতে পারে, হইতে পারে। গ্রেট মার্কেটিং ট্যাকটিক, কারণ মুসলিম কান্ট্রি। ও ইয়েস, তুমি বাংলাদেশের সবচাইতে একটা মোস্ট সাকসেসফুল মার্কেটিং টেকনিক হচ্ছে অ্যারোমেটিক হালাল সাবান। ওরে আল্লাহ রে আল্লাহ, হালাল সাবান বলার পরে কি আর কেউ অন্য সাবান কিনেই না, খালি হালাল সাবান কিনে। শোনো, মানে মার্কেট, যারা মাওলানা, তারা যদি খালি মার্কেটিয়ারদের মতো বুঝতো যে কেমনে ধর্ম বেচা যায়, আমার মনে হয় যে, হ্যাঁ যেবা বলো, কি বলতে চাচ্ছ? ও না, ওইটা অনেকক্ষণ আগে থেকে উঠে আছে, আমি নতুন করে উঠাই নাই। ওকে, এখন দেখো, এটা দেখো, এই যে দেখতে পাচ্ছ যে তারা, দেখছো এই যে এই সাইনটা দেখতে পারতেছো? জি, এটা হচ্ছে ইহুদিদের সাইন। ইহুদিদের? এই যে ক্রস, এটা হচ্ছে খ্রিস্টান। আর এটা হচ্ছে খ্রিস্টান তোমার খ্রিস্টানদের, আর এটা হচ্ছে ইসলাম, মুসলমানদের, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা সবাই হচ্ছে মনোথিইস্টিক, অর্থাৎ সবাই এক খোদায় বিশ্বাস করে। ইহুদিরাও এক খোদায় বিশ্বাস করে, খ্রিস্টানরা এক খোদায় বিশ্বাস করে, মুসলমানরা এক খোদায় বিশ্বাস করে। এবং তুমি একজন বিসি মানে কি? বিসিই এখন মানে বুঝাচ্ছি, বিসি তো বুঝলাম, বাট ইটা কি? এখনই বুঝাচ্ছি, দাঁড়াও। তো খ্রিস্টানদের কত বড় ক্ষমতা চিন্তা করে দেখো, যে টোটাল সময়টাকে ভাগ করছে এভাবে। এই যে দেখছো যেখানে লেখা বার্থ অফ ক্রাইস্ট, তার মানে আমাদের যে এখন 2021 সাল, এর মানে হচ্ছে 2021 সাল বছর আগে খ্রিস্টানদের যাকে খ্রিস্টানরা মানে নবী মনে করে, তার জন্ম হয়েছিল। এখন কি বুঝতে পারছো? যে আমি আবারও বলতেছি, তোমাকে বুঝতে হবে যে খ্রিস্টানদের ক্ষমতা এত বেশি কেন। যদি আজকে ইউরোপিয়ানরা ইসলাম ধর্মটাকে তাদের ধর্ম করতো, তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী ধর্ম ইসলাম থাকতো। এটা বুঝে নাও। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ইসলামের পক্ষ কিংবা খ্রিস্টানের পক্ষ নিচ্ছি না, কিন্তু আমি খালি তোমাকে একজন শিক্ষক হিসেবে বলতেছি ইতিহাসের কথা। বলছি না শেকড়টা, যে খ্রিস্টানরা এত শক্তিশালী কেন? কারণ ইউরোপিয়ানরা উপনিবেশিকতার মাধ্যমে সারা পৃথিবীটাকে শাসন করছে, ঠিক আছে? ওরা যখন শাসন করছে, ওরা কি যুক্তি দেখায় শাসন করছে? যে আরে এরা তো অসভ্য, এরা হচ্ছে আনসিভিলাইজড, এদের তো কোনো নাই, এদের কোনো ধর্ম নাই, এদেরকে তো আমার কি করতে হবে? ঈমান আনাইতে হবে, তাই না? এটাকে ইংরেজিতে বলে সিভিলাইজিং মিশন। পৃথিবীর ইতিহাসে খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে পৃথিবীতে যত গণহত্যা করা হয়েছে,
আজ পর্যন্ত অন্য কোনো ধর্মের কারণে এত গণহত্যা হয় নাই। তুমি এখন মাত্র ক্লাস 7-8 পড়ো বা এসএসসি পড়ো কিংবা ইউনিভার্সিটিতে পড়ো কিংবা মাস্টার্স করতেছো, পড়তে থাকো, বুঝতে পারবা যে পৃথিবীতে আর কোনো ধর্ম প্রচার করতে গিয়ে এত গণহত্যা করা হয় নাই যেটা করা হয়েছে খ্রিস্টানদের মাধ্যমে। কিন্তু ওদের অবজেক্টিভ কি ছিল? ওদের অবজেক্টিভ কিন্তু মানে খ্রিস্টান ধর্মের নামে, নাম ধর্ম, কিন্তু ওদের প্রয়োজন ছিল কি? ওদের প্রয়োজন ছিল তোমার কাছ থেকে তোমার জায়গা নিয়ে নিবে, তোমার সম্পদ নিয়ে নিবে, তোমার মানুষজনদেরকে বিক্রি করে দিবে। এটা ছিল ওদের কথা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? তো আজকে যে 2021 সালে আমরা বলি, এর কারণ কি? আমরা সময়টাকেও চিন্তা করি। তুমি তোমার জন্ম কত সালে? 1995 সালে। মানে তুমি তোমার বয়সটাও ক্যালকুলেট করতে পারবা না, মানে খ্রিস্টানদের টাইমটা ছাড়া। কেন বুঝতে পারতেছো যে খ্রিস্টানদের ক্ষমতা কত বেশি? তো যেটা তুমি দেখলা তারা, ওটা হচ্ছে ইহুদিদের, ক্রসটা হচ্ছে গিয়া খ্রিস্টানদের, আর চাঁদ এবং তারা হচ্ছে মুসলমানদের। ওকে, এখন টাইমটা বুঝে নাও। এখন টাইমটা হচ্ছে এভাবে মাপা হয় সময়টা, যে যীশু খ্রিস্টের জন্মের পরের সময়টাকে ইংরেজিতে বলা হয় অ্যানো ডমিনি, একটা ল্যাটিন ফ্রেজ। এর অর্থ হচ্ছে মানে প্রভু আসার পরে, আর বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্ট পূর্বে। এখন খ্রিস্ট অব্দ মানে পরে, আর পূর্বে মানে তো পুরে। তো এখন যে আজকে 2021, এটা কি 2021 খ্রিস্টাব্দ, কিন্তু খ্রিস্টাব্দ, ঠিক আছে? এই কারণে আমরা কনফিউজড হয়ে যাই। কিরকম? আমি যদি তোমাকে বলি, আচ্ছা কোনটা আগে, 500 বিসি না 600 বিসি? আমি তোমাকে যদি ইংরেজিতে বলি যে বলতো যে 1900 সাল আগে আসছে নাকি 2000 সাল আগে আসছে, তুমি কি বলবা? বলবা না যে 1900 সাল আগে আসছে? কিন্তু দেখো তো, এই বিফোর দ্য ক্রাইস্টের আগে 1 বিসি মানে কি? যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে। 2 বিসি মানে কি? যীশু খ্রিস্টের জন্মের 2 বছর আগে। 3 বিসি মানে কি? 3 বছর আগে। তার মানে এখানে সংখ্যা যত বেশি হবে সেটা তত বেশি আগে। তুমি সংখ্যা রেখা পড়ো নাই যে -2 -4, তাই না? কোনটা বড়? -2 বড় নাকি -4 বড়? -2। জেবা স্যারা বলো, জেবা তো ম্যাথমেটিশিয়ান, জেবা বলবা না? -2 -2 বড়। আচ্ছা, কিন্তু যখন তুমি বিসির কথা চিন্তা করো, সময়ের কথা চিন্তা করো, যে 300 বিসি আগে নাকি 400 বিসি আগে? 400 BC 400 এখন কি বুঝতে পারছো যে যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে? তার মানে কি বুঝতে পারতেছো যে সময়টাই ক্যালকুলেট হয় ওই জায়গা থেকে আরম্ভ করে। এখন আমাকে এই প্রশ্ন উত্তর দাও। এই জায়গায় তো শুরু হয়ে যায় বিজ্ঞানীদের সাথে আর বিশ্বাসীদের মারামারি। কিরকম? যারা বিজ্ঞানী তারা বলতেছে পৃথিবীর বয়স, হ্যাঁ খালিদ, হোয়াট ইজ ইওর কোয়েশ্চেন? কুটিমা বিসি হচ্ছে মানে যীশু খ্রিস্টের বিফোর ক্রাইস্ট, তাই না? আর তাহলে এডিটা কি? এডি মানে অ্যানো ডমিনি, আফটার, মানে ডমিনি মানে প্রভু আসার পরে। এটা ল্যাটিন ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে যে জায়গাটাতে বিজ্ঞানী আর বিশ্বাসীদের মারামারি শুরু হয়ে যায়। বাইবেল অনুসারে, মানে কি বলে, কি বলে, বাইবেল খ্রিস্টানদের যে ধর্মের বই, সেই মানে অনুসারে পৃথিবীর বয়স মাত্র 7-8 হাজার বছর। তাহলে বাইবেল কি এই প্রথমবার ভুল করছে? বাইবেল তাকে কি বলছিল? যে সৌরজগতের কেন্দ্রে হচ্ছে তোমার এই পৃথিবী, বলছিল না? ওটা কি সত্য ছিল? সত্য ছিল না তো। তুমি জানো পৃথিবীতে কি পরিমাণ মানুষ বিশ্বাস করে যে পৃথিবী এটা হচ্ছে মানে ফ্ল্যাট? এটা সত্যি কথা, কিন্তু লাখ না কোটি কোটি মানুষ বিশ্বাস করে পৃথিবীটা হচ্ছে কি একটা ফ্ল্যাট মানে সারফেসের মতো। স্যাটেলাইট কনস্ট্যান্টলি ঘুরতেছে,
কিন্তু আমরা পৃথিবীর তুলনায় এত ছোট যে আমরা বুঝতে পারি না যে এটা তোমার কি, মানে যে এটা যে তোমার মানে গোল, বুঝতে পারি না, কারণ আমরা তো ক্ষুদ্র। এবং এটা বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি, সাগরের কিনারে যাও, যা সেরে দেখো যে আস্তে আস্তে যে জাহাজ আসতেছে, আগে পাল দেখা যায়, পরে একটু বেশি দেখা যায়, পরে একটু বেশি দেখা যায়। একবারে যদি সমানই হতো তাহলে তুমি একবারে দেখতে পারতা। আমি একটা খুব খুব হালকা একটা উদাহরণ বললাম, আরো তো অনেক কিছু আছে। তো পৃথিবীটা যে গোল, কোটি কোটি মানুষ এইটাই বিশ্বাস করে না যে পৃথিবীটা গোল 2021 সালে। এখন 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 পর্যন্ত ইন্ডিয়াতে এরকম লাখ লাখ মানুষ বিশ্বাস করে যে গরুর যে চুনা আছে না, গরু প্রস্রাব করে না, গরুর চুনা, ওরা মনে করে যে গরুর চুনা খাইলে ওদের করোনা সেরে যাবে। এবং আমি তোমাদেরকে জোক করতেছি না, আই এম নট জোকিং। এরকম ভিডিও আছে তোমার, মানুষ তারা কি করতেছে, তারা একদম গরু প্রস্রাব করতেছে, গরুর মানে প্রস্রাব এভাবে খাচ্ছে। কুম্ভ মেলা বলে একটা মেলা হয়, সেই মেলাতে গিয়ে মানুষ প্রায় নেংটি পরে, মনে করো প্রায় উলঙ্গ হওয়ার মতো জায়গায় লাখ লাখ মানুষ একসাথে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্ডিয়ারে বলতেছে যে বাবা রে, এটা করোনা, করোনা এই অবস্থা। কিসের করোনা? কি বুঝতে পারতেছো? তাহলে করোনা তোমারে ধরবে না, এটা হচ্ছে তোমার বিশ্বাস, আর বিজ্ঞানীরা বলতেছে তোমারে ধরবে। তাহলে বুঝে নে, কিন্তু বিশ্বাস আর বিজ্ঞান এটা কিন্তু আলাদা বিষয়। বিশ্বাস তোমার তোমার, তুমি যেবার যদি মুসলমান হতে তুমি মুসলমান, আর কি বলে যদি অনন্যা হিন্দু হয় তাহলে অনন্যা হিন্দু, দ্যাটস ইট। ঠিক আছে? অনন্যার ধর্মের সাথে যেবার ধর্মের মিল থাকার কোনো প্রয়োজন নাই। কিন্তু পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এটা যেবার জন্য সত্য অনন্যার জন্য সত্য। নাকি ব্যাপারটা কি আলাদা, যে আমি মুসলমান বলে আমার জন্য পানির ভিতরে হাইড্রোজেন আর নাইট্রোজেন আছে? ব্যাপারটা কিরকম? ব্যাপারটা তো সেরকম না। ঠিক আছে? তো কি অদ্ভুত, কি অদ্ভুত। আবার এই বাই দ্য ওয়ে, এটা কিন্তু শুধুমাত্র যে হিন্দুদের ধর্মে আছে এটা কিন্তু না, কত কুসংস্কার। মুসলমান, আমরা কি মুসলমানরা কম কুসংস্কার মানি? ছোটবেলায় আমরা যখন, আমি বড় হয়েছি তখন পরীক্ষার দিন যে বাবা আর ডিম খাইস না, কেন? পরীক্ষার দিন ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবি। হ্যাঁ নারী বল, কি প্রশ্ন? একদিন আমি একবার আমার হাত থেকে না কি জানি না, একবার হাত থেকে আমার একটা আয়না পড়ে গেছিল, প্লাস্টিকের যে কাভার দেওয়া থাকে না চাপের, যে ফ্রেমের মতো পড়ে গেছিল, আয়নাটা ভেঙে গেছে। এখন ভেঙে গেছে, ফেটে গেছে শুধু মাঝখান দিয়ে, মানে একটু আলাদা হয়ে গেছে। এখন দেখলে মানে দেখা যায় না ভালো করে। এখন আমি একদিন ভাঙা আয়নায় দেখতেছি, এখন আমার চুল আসতেছি, এখন এসে বন্যা দিয়ে বলতেছে, এই ভাঙা আয়নায় দেখিস না, তোর চেহারা নষ্ট হয়ে যাবে। দেখছো, ভাঙা আয়নার চেহারা দেখলে তোমার চেহারা বাঁকা হয়ে যাবে। তো এটা কিন্তু নতুন কিছু না। খ্রিস্টান ধর্মে একসময় ওরা এটা বিশ্বাস করত, একজন মানুষ সে কি অন্যায় করছে কি করে নাই তার টেস্ট করতে কি তার একটা হাতে গরম লোহার রড দিত। ইউরোপে ইউরোপে গরম লোহার রড দিত, বলতো এই রডটা ধরলে যদি তোমার হাত না পড়ে তাহলে তুমি পাপ করো নাই। আরে ধরো ধরো আমাকে ধরা হয়েছে যে ফিরোজ স্যার টাকা চুরি করছে। এখন ধরো যেবা হচ্ছে খ্রিস্টান কোনো মানে কি বলে চার্চের হচ্ছে গিয়া ইমাম, যেবা বললো যে আপনাকে ওরে বাপরে, মানে যেবা তো ইমাম হইতে পারবে না, ভুলে গেছি, যেবা তুমি মানুষ। সরি যেবা, তুমি ই হইতে পারবা না, নান হইতে পারবা কিন্তু ফাদার হইতে পারবা না। ধরো এই কি বলে যে খালিদ হইতেছে কোনো চার্চের ফাদার, ঠিক আছে? এখন খালিদ বললো কি যে আপনি চুরি করছেন, কিছু করেন নাই, তার প্রমাণ টেস্ট কি, আপনাকে একটা গরম লোহা লাল রড আমাকে হাতে দিবে, তুমি যদি এখন এইটা যদি মানে যদি আমার হাত পড়ে যায় তাহলে আমি প্রমাণিত হইল যে আমি আসলেই চুরি করছি। তুমি রামায়ণ পড়ো নাই? রামায়ণ পড়ে দেখো তো যে সীতা তার চরিত্রের প্রমাণ দেওয়ার জন্য কি করতে হবে, আগুনের ভিতর দিয়ে যাইতে হবে। আরে কি অদ্ভুত, বুঝতে পারছো? সতীদাহ কি জানো? সতীদাহ, সতীদাহ কি করতো, যদি হাজবেন্ড মরে যেত তাহলে হাজবেন্ডের সাথে একটা
মানে চিন্তা করে দেখো যে কত বড় নারী বিদ্বেষী চিন্তা, তোমার একটা জীবন্ত মানুষকে পুরাই দিত। কেন? স্বামী মরে গেছে, এজন্য তোমারও বাস চলে যাও পার। তো এটা কিন্তু শুধুমাত্র মুসলমান ধর্মে কিংবা খ্রিস্টান ধর্মে কিংবা মানে হিন্দু ধর্মে সীমাবদ্ধ না, সব ধর্মের কুসংস্কার আছে। মনে করো না যে খালি খ্রিস্টান ধর্মের কুসংস্কার আছে, আমাদের মধ্যে কোনো কুসংস্কার নাই, আমাদের মেলা কুসংস্কার আছে। ঠিক আছে? সো প্লিজ ডোন্ট নিজের এত সুপিরিয়র মনে করো না যে আমি মুসলমান বলে আমি শ্রেষ্ঠ, ব্যাপারটা মনে করো না। আচ্ছা আচ্ছা, এখন এই যে মানে এই যে এখন আমি বললাম যে খ্রিস্টান ধর্মটা এক কেন তোমাকে বুঝতে হবে। এখন আমি আবার এই ম্যাপটাতে আসি। রাতে বাবা একটু দাঁড়া, আমি এটা বুঝাইনি। হ্যাঁ আচ্ছা, তো এই যে মেডিটেরেনিয়ান সি, তাই না? দেখতে পাচ্ছ এর চারপাশেই তো তোমার রোমান এম্পায়ার ছিল, তাই না? আচ্ছা, এখন আমি দেখি তোমার এই যে ছুরি, ছুরি কোনটায়? ছুরি দেখছো? ছুরি ক্লিয়ার হচ্ছে, দেখতে পারতেছো? ইসরায়েল। ইসরায়েল। ইসরায়েলের ভিতরে আরো ভিতরে গেলে কি? জেরুজালেম। এই যে জেরুজালেম ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, দেখছো জেরুজালেম? হ্যাঁ। এই জায়গাটুক যে কি মানে প্যাচাল মার্কা জায়গা রে বাবা রে বাবা। এই জায়গাটুক দরকার ইহুদিদের, এটা দরকার খ্রিস্টানদের, এটা দরকার মুসলমানদের, এটা নিয়ে সারা দুনিয়াতে মারামারি। What is so special about that place? Oh yeah, you told us. আচ্ছা, এখন দেখো তোমাদেরকে পড়াইছি না যে তোমার নর্থ আফ্রিকা মনে রাখা ইজি কি ইজিপ্ট না? আচ্ছা, এখন দেখো সিম্পল একটা ঝামেলা বুঝাই তোমাদেরকে। আমি একটা জিনিস শিখাই না, স্ট্রেটের বাংলা কি আমি জানি না। স্ট্রেটের বাংলা আমি স্ট্রেট শব্দটা বলি না। স্ট্রেট মানে হচ্ছে দুই পাশে তোমার মাটি, মাঝখান দিয়ে চিকন একটা জলরাশি, যেটা ভিতর এই দেখো এই জিব্রাল্টার দেখছো? জিব্রাল্টার তুমি বুঝতে পারতেছো যে এই ভূমধ্য সাগরের সাথে মেডিটেরিয়ান সাগরের সাথে যোগাযোগ করার, তখন তো তুমি বুঝতে পারতেছো যে মানে ব্যবসা বা যাতায়াতের জন্য এই পানি কতটা তোমার গুরুত্বপূর্ণ। তো তুমি যদি ভূমধ্য সাগরে ঢুকতে চাও তাহলে কি এই জায়গাতে ঢুকতে হবে না? এই জিব্রাল্টারে ঢুকতে হবে না? তুমি যদি এই জায়গাটা কন্ট্রোল করতে পারো তাহলে চিন্তা করছো কি পরিমাণে ট্যাক্সের টাকা পাবা তুমি। তুমি জানো যে যখন একটা প্লেন কোন দেশের উপর দিয়ে উড়ে যায় সেই দেশের ট্যাক্স দেওয়া লাগে, স্কাই ট্যাক্স দেওয়া লাগে, যেটা হচ্ছে আমার আকাশ সীমানা। তুমি আমার সীমানার উপর দিয়ে গেছো, আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ রাতি বল। চাচু, এই পৃথিবীতে মোট কয়টা ধর্ম আছে? খালি কি বাবা রে, আমি জানি না বাবা। এটা মানে অনেক ধর্ম আছে, কিন্তু সবচেয়ে বড় 5টা ধর্ম। সবচেয়ে বড় 5টা ধর্ম হচ্ছে, সবচেয়ে বেশি মানুষ হচ্ছে তোর খ্রিস্টান ধর্মের, তারপরে হচ্ছে মুসলমান, তারপরে হচ্ছে হিন্দু, তারপরে হচ্ছে বৌদ্ধ, তারপরে হচ্ছে 5টা ধর্ম। কোন কোন ধর্ম? মানে 5টা প্রধান ধর্ম, ইহুদি, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এই 5টা মানে মূল ধর্ম। এছাড়া আরো বহু আবার এক একটা ধর্মের মেলা ব্রাঞ্চ আছে। ইসলামের ভিতরে 76টা না 77টা ব্রাঞ্চ আছে। আবার এই তোমার এই খ্রিস্টানদের মধ্যে মেলা ব্রাঞ্চ আছে। এই যে প্রোটেস্টান, এই প্রোটেস্ট থেকেই প্রোটেস্টান শব্দটা আসছে। প্রোটেস্ট থেকে প্রোটেস্টান কিরকম? ধরো আসলাম হইতেছে গিয়ে কোনো একটা খ্রিস্টান একজন ইমাম, আমি মানুষ মেরে থুয়ে আসছি, আমি কোনো অন্যায় করছি, আমি পাপ করছি, আমি মানুষের ক্ষতি করছি। আসলাম বললো আমাকে টাকা দাও, আমি তোমার পাপ মাফ করে দেবো। আরে আমার পাপ মাফ করে দেওয়ার জন্য আসলাম কি? এটা কোনো কথা হইলো? ঠিক আছে, তো তখন তোমার মার্টিন লুথার কিং, ওই মার্টিন লুথার না, কিন্তু ওই যে আমেরিকাতে একজন কালো মানুষ, যে তোমার কালো মানুষ অধিকার নিয়ে কথা বলছে, সে না, আর একজন মার্টিন লুথার নামে একজন মানে পাদ্রী, সে বলছে না এটা তো ভাওতাবাজি, যে টাকা দিয়ে পাপ করবা তুমি, পরে টাকা দিয়ে পাপ মানে শোধ করে দেবে, এটা তো হয় না।
তারা করলো কি, প্রোটেস্ট করে একটা আলাদা নতুন ব্রাঞ্চ শুরু করলো খ্রিস্টানিটির, ওদেরকে বলে প্রোটেস্টান। ঠিক আছে, আর অনেক সেক্ট আছে, লুথারিয়ান, মানে তারপরে তোমার ইভাঞ্জেলিক্যাল চার্চ, মানে মাথাটা খারাপ হয়ে যাবে এরকম আর কি। যে আমাদের যেমন ইসলামের মধ্যে আছে না যে সুন্নি, তারপরে কি শিয়া, তারপরে হচ্ছে গিয়া কি বলে হানাফি, মাযহাবি। আমি আমার জ্ঞান খুব সীমিত। হ্যাঁ বলো ইমন। স্যার 5,500-এরও অধিক আর কি, 5,000 ম্যাক্স ধর্ম আছে যা আছে। 5,000? ওরে বাপরে, মানে তাহলে এই 5,000 ধর্মের মানুষ সবাই যদি বলে আমার খোদা রাইট, তাহলে তো গেছে। তাহলে তো মানে আমি বলতেছি আমার খোদা রাইট, জেবা বলতেছে জেবার খোদা রাইট, রুশদা বলতেছে রুশদা খোদা রাইট। এখন ধর আমি জেবা মাথায় বাড়ি মারি, জেবা রুশদা মাথায় বাড়ি মারি, তাই তো হচ্ছে। তাই হচ্ছে না? তাই তো হচ্ছে। তুমি দেখো, আমি তো যদিও কথাটা মানে দুষ্টুমি মানে যোগ করে বলতেছি, কিন্তু এটাই কিন্তু হচ্ছে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আচ্ছা, তো এখন ওই যে খ্রিস্টান ধর্মের জায়গাটাতে আসি, যে খ্রিস্টান ধর্ম যে পৃথিবীতে এত গণহত্যার পিছনে খ্রিস্টান ধর্মটা কেন দায়ী হলো, মানে কেন খ্রিস্টান ধর্মটা এই কাজটা করলো, কিভাবে করলো কাজটা, সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে তখন বুঝতে পারতেছো যে তোমার যারা ইউরোপিয়ান তারা জানতোই না যে তোমার এই যে এরকম একটা মহাদেশ আছে, জানতোই না। এই যে উত্তর আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা, এটা ওরা জানতোই না। কিন্তু কলম্বাস জানতো পৃথিবীটা গোল। কাজে কলম্বাস সিদ্ধান্ত নিছে, আমি যদি এখান থেকে নৌকা চালাইতে থাকি, ঘুরতে 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 তো আমি কি ইন্ডিয়া বসে যাব। কি বুঝতে পারতেছো? এই দেখো আমি তোমাদেরকে বলি যে এই তো ইন্ডিয়া না। তো কলম্বাস কি মনে করছে? কলম্বাস মনে করছে তো এই তো স্পেনের নিচে হচ্ছে গিয়ে তোমার যেখানে ইন্ডিয়া। তো তুমি যদি নিচের দিকে এরকম মানে নৌকা চালাতে থাকো, তোমার আস্তে 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 তোমার তো মানে কি আবার ইন্ডিয়াতে মিট করার কথা না। দেখো দেখো আমার কত ক্ষমতা, দেখছো? আমি পৃথিবী উল্টা পাল্টা ভাগ করে ফেলি, দেখছো? মানে আমার ক্ষমতা কি দেখছো? পৃথিবী ঘুরাই ফেলে দিচ্ছে আমার ইচ্ছা মতো, একটা মানে মাউস দিয়ে ঘুরাই ফেলতেছি। আচ্ছা ওকে, তো কলম্বাস করলো কি তোমার এই জায়গা থেকে, এই দেশটার নাম কি? এটার নাম হচ্ছে পর্তুগাল, এটার নাম হচ্ছে স্পেন। কলম্বাস প্রথমে পর্তুগালের রাজারে বলল যে আমারে নৌকা দেন, কিছু নাবিক দেন, আমি আপনার জন্য মানে গোল্ড অন্য জায়গা থেকে মানে সোনা রূপা এনে দেব। পর্তুগালের রাজা বললো যা ফট, মানে ওর কোনো পাত্তা দেয় নাই। তখন স্পেনের রাজারে বলছে, স্পেনের রাজারে দিছে তোমার মানে নাবিক এবং জাহাজ দিছে। ওইখান থেকে আস্তে 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 কোথায় আসছে? এই জায়গাটায় আসছে। কোথায়? এই যে জায়গাটায়। বেসিক্যালি প্রথমে আসছিল এই মানে এই যে একটা বাহামাসের একটা দ্বীপের মধ্যে, কিন্তু তোমাদের মানে সাবসিকুয়েন্টলি এই যে কিউবা, তারপরে এই যে দেখছো হেইতি, এই দেখছো ডমিনিকান রিপাবলিক, দেখছো? আচ্ছা, তো এই জায়গা থেকে তোমার এই জিনিসটাকেই তোমার ইংরেজিতে বলা হয় ইউরোপিয়ান ডিসকভারি, ইউরোপিয়ান এক্সপ্লোরেশন। ওরা কি করতেছে? এক্সপ্লোর করতেছে। এবং সেখান থেকে কলম্বাসকে বলা হলো, কলম্বাস কি করছে? আমেরিকা আবিষ্কার করছে। আসলে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই। কলম্বাস 3টা জার্নি করছিল। 3টা জার্নি করে তো তোমার 1506 সালে মরে গেছে। তারপরে আমেরিকো ভিচুপুচি নামে একটা আরেকজন, এরকম কি একটা অদ্ভুত নাম, দেখো আমেরিকো ভিচুপুচি একটা লোকের নাম। এও আরেকজন তোমার মানে ছিল, তোমার এই নাবিক ছিল। সে তার নিজের নামের সাথে একটা জিনিস খেয়াল করছো যে মানুষ কত তোমার মানে আত্মপূজারী, কত বড় মানে আত্ম অহংকার, কত বড় তার মানে অহংকার। সে পুরো একটা মহাদেশ আবিষ্কার করছে, তার নিজের নামে নাম দিয়ে ফেলাইছে। মনে করো আমি করলাম কি, আমি পাবনাতে আসলাম, এসে বললাম আমি পাবনা আবিষ্কার করছি, পাবনার নাম পাল্টায় আমি ফিরোজ করে দিলাম। বুঝছো? তো আমেরিকো ভিচুপুচি ওই বেটা কলম্বাসের পরে আসছে, এসে
সে পুরা উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ওই প্যাটার্ন নামে নামকরণ হয়েছে। এখন বুঝতে পারছো যে আমেরিকা কি? তো এর আগে ইউরোপিয়ানদের সাথে কি উত্তর আমেরিকার মানুষের, দক্ষিণ আমেরিকার মানুষের, এই মানুষের কি কোনো রকম যোগাযোগ হয়েছিল? হয় নাই। ওইখানে যে কত রিচ সভ্যতা ছিল, সিভিলাইজেশন ছিল, অ্যাজটেক, ইনকা, মায়া সিভিলাইজেশন, এগুলো তুমি আস্তে আস্তে পড়বা, বুঝবা। ওদেরকে নির্মম ভাবে মারছে। মারার যুক্তিটা কি? মারার যুক্তি হচ্ছে আমরা ধর্ম প্রচার করতে যাচ্ছি, আমরা খোদার কাজ করতে যাচ্ছি। স্পেনের যে রাজা, স্পেনের রাজাকে আমরা যেরকম, আমাদের যেরকম ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আমাদের ইসলাম ধর্মে। তো খ্রিস্টানদের সিস্টেম হচ্ছে যে ক্যাথলিক চার্চে যে পুরা পৃথিবীর একজন ইমাম আছে, সে মানে সেরকম ক্ষমতা, তার নাম হচ্ছে পোপ। ঠিক আছে? তো পোপ ফ্রান্সিস, এই কথাগুলো বলতে গেলে আমার খুব কষ্ট লাগে। কারণ আমি চিন্তা করি যে, তখন চিন্তা করে দেখি যে আমার বাচ্চার সাথে যদি এটা হইতো, তাহলে আমার কেমন লাগতো। ঠিক আছে? তা আমি তোমাদেরকে, কানাডাতে এই ক্যাথলিক স্কুল বন্ধ হয়েছে 1996 সালে। তোমাদের যাদের বয়স 96 সালে যাদের জন্ম হয়েছিল, আমাকে থামস আপ দাও তো দেখি, যারা 96 সালে হইছো। 96 সালে একজনেরও জন্ম হয় নাই? আমি 95-তে, 96 তো না। আচ্ছা, বলতেছি 96 আগে বা 96 সালে ওই সময়টাতে যাদের জন্ম, তোমাদের কারো জন্ম কি 95-96 তে হয় নাই? বা 90 সালে কার কার জন্ম? থামস আপ দাও। 90-এর দশকে 90 থেকে 2000 এর মধ্যে যাদের জন্ম, থামস আপ দাও। ওই দেখো, জেবা, খালিদ, তোর জন্ম 90, আচ্ছা, সিনথিয়া। আমি হাত তুলছি অন্য কারণে। আচ্ছা, ঠিক আছে, ইমন, তোমাদের জন্মের পরেও, তোমরা যখন পৃথিবীতে আসছো তারপরেও চিন্তা করে দেখো, কানাডাতে তোমার এরকম ক্যাথলিক স্কুল ছিল। শেষ ক্যাথলিক ওই স্কুল বন্ধ হয়েছে 1996 সালে। 1996 সালে। তো ওই স্কুলগুলাতে করতো কি, আদিবাসীদের কাছ থেকে জোর করে পিস্তলের মাথায়, বন্দুকের মাথায় তাদের কাছ থেকে বাচ্চা ছিনা নিয়ে আসা হতো। কেন? কারণ এগুলো ছিল আবাসিক স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল। ওদেরকে করতো কি, যে কিল দ্য ইন্ডিয়ান। দেখো, ওই যে ওরা ইন্ডিয়া যাওয়ার জন্য যে একটা বাচ্চার ভিতর থেকে তাদের কি করো, তাদের ভাষা, তাদের সংস্কৃতি। এই জন্য তোমাদেরকে বলি, জীবনে গ্রামের ভাষা ভুলো না, জীবনে নিজের মায়ের ভাষা ভুলবা না, জীবনে ভুলবা না। তুমি যদি কানাডায় থাকতা, তুমি যদি আমার এখানকার মানুষ, আমাদের এখানকার মানুষ যাদেরকে দেখতা, আমি এরকম কনফারেন্সে গেছি, কনফারেন্সে গিয়ে দেখছি যে আদিবাসী মানুষেরা তারা হাউ হাউ করে কান্না করতেছে। কেন জানো? কান্না করতেছে, তারা তাদের ভাষা বলতে পারে না। তাদের পূর্বপুরুষদের ভাষা, তাদের মায়ের ভাষা তারা বলতে পারে না। ক্যান ইউ ইমাজিন? এবং এই যে রুশদা যেটা লিখছে, রুশদা বলো তো, এটা আমাদেরকে বলো তো একটু প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কানাডার যে ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিল, ওনার নাম জন এ ম্যাকডোনাল্ড। উনি নিজে, যে স্যার যে বললো যে কিল দ্য, রেসিডেন্সিয়াল স্কুলের অবজেক্টিভ কি এটা বোঝানোর জন্য সে যখন তার চার্চগুলাকে কমান্ড দিচ্ছিল, সে নিজেই বলছে যে the schools are made to beat the Indian out of the kid. সো ওদেরকে এমন ভাবে মগজ ধোলাই করা হচ্ছিল, ওদেরকে মারা হচ্ছিল। আমি অনেকগুলা বই পড়েছি, আমি অনেক, আমার নিজের ফ্রেন্ড আছে যারা ইন্ডিজিনাস, যারা এই মানুষগুলা আদিবাসী, ইন্ডিজিনাস আদিবাসী যারা, তারা আমাকে বলেছে তাদের দাদিদের কথা, তাদের দাদির আগেকার আমলের কথা। এমন ভাবে তাদেরকে লজ্জা দেওয়া হয়েছে, এমন ভাবে তাদের আইডেন্টিটিটাকে এমন ভাবে কি বলবো, স্কুইশ করে একদম উপড়ে ভেঙে চুরে ফেলা হচ্ছে, যে
আজকে পর্যন্ত যে বাচ্চাগুলো তারা যারা আদিবাসী তারা মুখ ফুটে বলতে পারে না যে তারা আদিবাসী, তারা বলতে চায় না, কারণ আদিবাসী হলে তাদের আজকে 2021 সাল, এখন আমি একটা ইমিগ্রেন্ট, আমি বাংলাদেশ থেকে আসছি, কানাডা এসে আমি থাকছি, আর যারা এখানে বছরের পর থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে এখানে যারা থেকে আসছে, যারা এই ল্যান্ডটার দেখাশোনা করে আসছে, এখানকার গাছপালার পরিচর্যা করে আসছে, তারা আজকে 2021 সালে খাবার পানি পায় না তাদের রিজার্ভে। তারা আমাদের সাথেও থাকে না, আমরা যে এখানে অন্যান্য হোয়াইট লোকজনদের সাথে থাকি, তারা আমাদের সাথে থাকারও অধিকার নাই। তাদের জন্য আলাদা, তাদের সোসাইটি আলাদা করে রাখা আছে যাতে আমাদের সাথে ওরা কথা না বলতে পারে। আমাদের বাচ্চারা তাদের বাচ্চার সাথে স্কুলে যায় না। এই কথাগুলো শুনলে আমার গায়ের পশম খাড়া হয়ে যায়। যে ধরো আমি যেবার বাড়িতে গেলাম, যেবার বাড়িতে গিয়ে যেবার বাড়ি সবাইকে মেরে ফেললাম, ধরো 3-4টা বাচ্চা বেঁচে আছে, তোমার বাড়ির ভিতরে তোমার বাচ্চাগুলাকে আমি কই রাখছি, মনে করো যে একদম পায়খানার পিছনে রেখে দিছি, ওদেরকে বলতেছি যে মেন ঘরে আসবি না, ওদের বাড়ি, ওদের জায়গা। আমি এবং রুশদা আমাদের কিন্তু ট্যাপ খুললে যে পানি খাই, আমাদের কিন্তু মানে কানাডাতে পানি ফুটাইতে হয় না, ট্যাপ ছেড়ে পানি খেতে পারি। আমি 2টাই ভ্যাকসিন পেয়ে গেছি, রুশদা ভ্যাকসিন পেয়ে গেছে। আমরা মানে যেটা যাদের এখানকার দেশ, ওই মানুষগুলাকে মেরে মেরে কোন দোহাই দিয়ে জানো? ধর্ম ক্রিশ্চিয়ানিটি। কোথায় শুরু হয়েছিল? বলছি না 1492, নিজের নাম ভুলে যাবা, 1492 ভুলবো না। তুমি যদি এটা ভুলে যাও, মানে তুমি নিজের আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করবা। তুমি এই জায়গাটায়, হ্যাঁ বলো রুশদা। একটা কথা বলতে চাচ্ছি, আমি এটা নিয়ে অনেকদিন ধরে প্রোটেস্ট করছি, তাই এটা আমার মানে অনেক কি বলবো, অনেক ইমোশনের একটা জায়গা। সরি, তো আমার কিছু বলার ছিল, সেটা হচ্ছে আরেকটা জিনিস নোটিস করতে হবে, মিডিয়া এই জিনিসটাকে এমন ভাবে দেখাচ্ছে, মিডিয়া বলতে কি শুধু টিভি না, সব মানে পলিটিশিয়ান সবাই একসাথে এই জিনিসটাকে এমন ভাবে প্রচার করছে যে এখন দেখা যাচ্ছে এইগুলো বের হয়ে আসার পর থেকে এই আদিবাসীরা এত কষ্ট পাচ্ছে, ওরা হচ্ছে বিভিন্ন চার্চ আগুন ধরায় দিচ্ছে, বিভিন্ন মূর্তি, রানী ভিক্টোরিয়ার মূর্তি, রানী এলিজাবেথের মূর্তি, মানে ব্রিটিশ এম্পায়ারের যত মূর্তি আছে, যে এখানকার যত হিরো, এখানকার সব হিরো গুলা হচ্ছে যারা হ্যাঁ এক্স্যাক্টলি। সো চার্চিল এখানে ওরা বলে স্যার চার্চিল, উইনস্টন চার্চিল, কিন্তু উইনস্টন চার্চিল হচ্ছে আমাদের মানে বাংলাদেশে যে বেঙ্গল ফ্যামিনটা হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, ওই লোকের জন্য হয়েছিল, কারণ সে আমাদের 1 কোটি মানুষ মরে গেছে, 1 কোটি। মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ মরছে, উইনস্টন চার্চিলের কারণে 1 কোটি মানুষ মরছে। এবং ভুলো না কিসের জন্য? যে মা বাচ্চার ক্ষুধা কান্না সহ্য করতে না পেরে মা তার বাচ্চাকে কুয়ার মধ্যে ফেলে দিছে। আর চার্চিল বলছে যে এইগুলা তো, এই মানুষগুলা তো, এটা ওদের দোষ, ওরা এত বেশি বাচ্চা হচ্ছে কেন ওদের, ওরা র্যাটের মতো করে ওরা ব্রিড করছে, র্যাবিটের মতো করে ব্রিড করছে, মানে র্যাবিট একটা খরগোশের মতো, মানে কুত্তা বিড়ালের মতো এগুলো পয়দা করে, ওরা তো মরবেই। এইভাবে করে বলছে আমাদের যে পূর্বপুরুষ, যারা আমাদের দাদি পায়ের এরকম অ্যানসেস্টর যাকে বলে, আমাদের পূর্বপুরুষ, তাদের কথা এই ব্রিটিশ লোকটা বলছে যে হ্যাঁ ওদেরই তো সমস্যা, ওরা কেন এত লোকজন তৈরি করতেছে, এইভাবে করে মানে এত হেয় করে বলছে। আসলে যে সে আমাদের সব সম্পদ অলরেডি নিয়ে গেছে, আমাদের যে মুসলিম কাপড় আছে আমাদের বাংলাদেশে, আমি জানি না তোমরা মুসলিম চিনো নাকি, মুসলিম কাপড় সেই আমলে সিল্ক কাপড় হচ্ছে চায়না তৈরি করতো আমার মনে হয়, চায়নার সিল্ক কাপড়ের চেয়ে বেশি দামি ছিল মুসলিম মানে ইন্ডিয়ার তৈরি মুসলিম কাপড়। সেই ব্রিটিশরা এসে আমরা যাতে সেটা না তৈরি করতে পারি, প্রত্যেকটা যারা তৈরি করতো তাদের হাত কেটে দিয়ে গেছে, যাতে আমরা জীবনে সেটা না তৈরি করতে পারি, আমাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য, আমাদের ইকোনমিকে, মানে আমরা যাতে অবনত থাকি, আমরা যাতে উঠে দাঁড়াতে না পারি, আমাদের কোনো, এই যে স্যার যে বলে মেয়েদেরকে স্পেশালি, আমি এটা যে অনেক
কতটা রেসপেক্ট করে আমি বুঝাই বলতে পারবো না, যে তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করো, নাহলে তোমাকে সারা জীবন চর খেতে হবে। এটা শুধু মেয়েরা না, একটা একটা দেশ হিসাবেও যদি আমরা সেটা না করি, এটা একটু বড় পরিসরে আমরা চিন্তা করি যে আমরা একটা দেশ হিসাবে যদি আমরা নিজের পায়ে না দাঁড়াই, তাহলে এই বড় দেশগুলো আমাদেরকে চড়থাপ্পড় মেরে যাবে, আর মেরে যাচ্ছে, এটা কিন্তু সত্যি। হ্যাঁ জিমাও তোমাদেরকে, এবং আমি ও যেদিন কথাটা বলছে, আই ফেল্ট সো প্রাউড অফ হিম। ও কি বলছে যে ওরা তো এখন আমাদেরকে বেচতেছে, তোমার এই মুহূর্তে বেচতেছে। একটু আগে রুশদা যেটা বললো যে উইনস্টন চার্চিল বলছে যে বাঙালিরা তো মরবে, ওরা তো কুত্তা বিড়ালের মতো পয়দা করে, ওরা ওদের বাইচে থেকে লাভ কি? ওটা কত সালে বলছে? এখন আমি তোমাকে আমার ব্যক্তিগত জীবনের ঘটনার কথা বলতেছি, ব্যক্তিগত জীবনের ঘটনার কথা। আমি কানাডাতে আসছি স্কলারশিপ নিয়ে পড়তে, ভিক্ষা নিয়ে পড়তে আসি নাই। আমি আমার মনে করো না যে স্যার তার মেধার অহংকার করতেছে, প্লিজ এটা মনে করো না। আমি কিন্তু মাথা উঁচু করে বাস করি। আমি এখানে পড়তে আসছি, আমি আমার ডিপার্টমেন্টে সবচাইতে বেশি নাম্বার নিয়ে ফার্স্টে পাস করছি। আমি একটা কফির দোকানে বসে, এখানে রুশদা জানে যে এখানে অনেক মানুষ করে কি, মানুষ বাসায় পড়ে না, কফির দোকানে পড়ে, কফি খায়, লিখে পড়ে। একটা জার্মান ভদ্রলোক, জার্মান, আমি ভদ্রলোক বলতেছি কিন্তু আসলে একটু পরে বুঝতে পারবো যে কেরকম ভদ্রলোক, একটু পরে বুঝতে পারবো। আমি বসে তোমার পড়তেছি, তা আমাকে বলতেছে যে ওরা মনে করে কি যে আমার মতো যারা মানুষ তারা তো আসলে মূর্খ হবে, আমার মতো মানুষে স্কলারশিপ নিয়ে পড়ে, বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে, কি বলে এই গবেষণা করতেছে, মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে, এটা ওদের মাথাকে কেমনে কেমনে মানে আমাদের সম্বন্ধে ওদের ধারণা এত ছোট, চিন্তা করে দেখো। তা আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি করো? আমি বললাম যে আমি এখানে গবেষণা করি, এখানে পড়াশোনা করি। তোমার দেশের বাড়ির কথা বললাম, বাংলাদেশ। পরে বললো যে তুমি মানে তোমার পেশা কি? বললাম আমি একজন শিক্ষক। এবং আমি বললাম যে আমি অনেক বছর ধরে শিক্ষকতা করি এবং গ্রামের ছেলে মেয়েদের সাথে পড়াশোনা, কারণ আমাদের গ্রামে আমাদের যে স্কুলটা, সেই স্কুলটা কিন্তু 2008 সাল থেকে চলতেছে। ওই লোকটা আমার চোখের দিকে তাকায়া বলতেছে, ওই লোকটা, এবং এই ঘটনা 2015 সালের, মাত্র 6 বছর আগে। আমি বলতেছি যে আসলে এটা, আমাকে বলছে তুমি স্কুল করছো কেন? আমি বলছি দেখেন আমরা তো অনেকগুলো ভাই বোন, আমরা 11 ভাই বোন। আমি আমার ছোট ভাই বোনদের লেখাপড়া করাইছি, আমার পরিবারে আমি সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তো আমার বাবা মা যেমন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, আমি সেখান থেকে বুঝতে পারি যে আসলে লেখাপড়াটা কেন এত জরুরি। ওই লোকটা আমার চোখের দিকে তাকায় বলতেছে যে আমি কিন্তু বলছি যে আমার 11টা ভাই বোন, আমি কিন্তু বলছি। আমাকে সে বলতেছে শোনার পরে, এমন না যে জানে না, শোনার পরে বলতেছে তুমি গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে এত চিন্তা করো কেন? ওরা তো কুকুর বিড়ালের মতো পয়দা করে, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। 2015 সালে কানাডাতে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, মাস্টার্স করছি, সেই বিশ্ববিদ্যালয়ের পাশে একটা কফির দোকানে। তুমি যদি মনে করো যে আমার ভেতরের রাগ, ক্ষোভ, দুঃখ কোনো কারণ ছাড়া, ইউ আর রং। এবং তোমাদেরকে কি বলছি যে আমি যখন মানে বাংলাদেশে থাকছি, পাবনায়, আমি 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 কার নাতি? আমাকে সারা জীবনে কথাটা শুনতে হয়েছে আমি গাড়িয়ালের নাতি। গাড়িয়াল, আমার দাদা সে মহিষের গাড়ি চালাতো, গরু গাড়ি চালাতো। আমার চাচা সে গরু গাড়ি চালাতো। আমার বাবা একজন কৃষক। আমি কিন্তু সৈয়দ পরিবারের, চৌধুরী পরিবারের মানুষ না। তো তোমাদের কাঁধে যে পাড়া দিয়ে রাখছে সিস্টেম, ওই পাড়া দিলে কি যন্ত্রণা লাগে সেটা আমি বুঝি, বুঝি বলেই তোমাদেরকে এগুলা শিখাই। যে ঢাকায় যেই মেয়েটা বছরে 45 লাখ টাকা দিয়ে পড়তেছে, ও যা কিছু শিখবে তুমি তার চেয়ে বেশি শিখবা, তোমার 45 পয়সা খরচ করতে হবে না। তোমাদেরকে তেজ কবিতা শিখতে বলে নেই? তেজ কবিতা পড়তে বলছে না? তেজ কবিতা, ওখানে তেজ কবিতার লাইন কি, যে উঁচা পাহাড় বাইয়া উঠতে কত তেজ লাগে, বাইয়া উঠা দেখেন। তো যার বাবা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, সে তোমার কষ্ট কি বুঝবে? সে তোমার কষ্ট কি বুঝবে? এই জন্য জীবনে গ্রামের ভাষা যদি প্রয়োজন পড়ে, তুমি বই পুস্তকের ভাষা বলতে পারো। যেমন আমি একটা সিদ্ধান্ত নিছি যে আমাদের সাতবাড়িয়া কলেজে যিনি প্রিন্সিপাল আছেন ওনার সাথে কথা বলবো শিক্ষা সংক্রান্ত কথা, কিন্তু একেবারে আঞ্চলিক ভাষায়। আমরা আলোচনা করবো যে বাংলাদেশের শিক্ষা সমস্যা কি, আমাদের কি কি প্রবলেম, কি কি হচ্ছে না হচ্ছে, যে এবং বাংলাদেশে
তোমার জ্ঞান মানে জ্ঞানের কথা, সমাজ সংশোধনের কথা কারা বলবে? সব ঢাকার লোকজন বলবে। বুঝতে পারছো? ঢাকার লোকজন বলতে কি মানে খালি ঢাকার না, আমি বলতেছি যে তোমার এই কি বলে যে তোমার ইয়েস রুশদা আই উইল অ্যাড ইউ দেয়ার ইনশাআল্লাহ, যে তোমার কি যে তোমার সমাজের কি হবে, কোন অধিকারের কি হবে, যা কিছু সব বড় লোক, সব ক্ষমতাবান, সব হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মন্ত্রী মিনিস্টার, তাদের ছেলেমেয়েরা এগুলা করবে। আরে তোমার কি হবে? তোমার কথা কে শুনবে? শোনো, আমেরিকার একজন কালো শিক্ষা দার্শনিক, তার নাম হচ্ছে কার্টার জি ওয়াটসন। কার্টার জি ওয়াটসন একটা কথা বলে গেছে, যে বলছে শোনো, যারা গরিব, যারা বঞ্চিত, যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদের জন্য কখনো দরজা খুলে দেওয়া হয় না। মানে একটা বিল্ডিং এ ঢুকতে গেলে দরজাতে ঢুকতে হয় না, তাদের জন্য দরজা খুলে দেওয়া হয় না, তাদের দরজা কেটে বানায় নিতে হয়। তাদের দরজা কেটে বানায় নিতে হয়। তোমাকে এই অর্থনীতির দরজা দিয়ে ঢুকতে দিবে না, এটা মনে রাখো বাবা। তোমাকে অর্থনীতির দরজা, ক্ষমতার দরজা দিয়ে ঢুকতে দিবে না, তোমার দরজা কেটে বানায় নিতে হবে। এই জন্য পাগলের মতো ইংরেজি শিখবা, কম্পিউটার শিখবা, তার মানে আবার ইংরেজি নমনম করবা না। মানে ইংরেজি কি প্রয়োজনীয়, প্রচন্ড প্রয়োজনীয় জিনিস, পূজা করার কিছু নাই। প্রয়োজনীয় জিনিস তোমার ঘরে এমন অনেক কিছু আছে ভীষণ প্রয়োজনীয়, এটা পূজা করো তুমি। ঘরে ঢোকার সময় পাপোশ আছে না, পাপোশে তুমি কি পা মুছো না? পা মুছো তো, ভীষণ জরুরি। এমন কারো ঘর আছে যার ঘরে একটা বারুন নাই, ঝাড়ু নাই? এমন কারো ঘর আছে? বারুন মানে হচ্ছে মানে ব্রুম, সবার বাড়িতে বারুন আছে। তুমি কি বারুন মাথায় নিয়ে ঘুরে বেড়াও? ইংরেজিটারে শলা মনে করো। Do you understand? তো এটাই হচ্ছে অবস্থা, যে এটা হচ্ছে আমাদের মানে আমাদের বাস্তবতা। এবং এই বাস্তবতা তোমাকে শিখাবে না, এই বাস্তবতা তোমাকে শিখাবে না। তো তুমি যে আজকে যে জায়গাটা পড়ে আছো, তার শেকড় কবে শুরু হয়েছে? 1492 সালে। কি বুঝতে পারতেছো কবে শুরু হয়েছে? 1492 সালে। যা স্পেনে শুরু হয়েছে তা কি তোমার জীবনের প্রভাব ফেলে নাই? তোমার জীবনে প্রভাব ফেলছে। উত্তর আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই মানুষদেরকে মেরে ফেলছে। মেরে ফেলে আফ্রিকা থেকে মানুষ নিয়ে গিয়ে কি করছে? ওখানে বিক্রি করে দিছে। ইন্ডিয়া থেকে তোমার পূর্বপুরুষরা, আমার পূর্বপুরুষরা, এটাকে বলে ইংরেজিতে ইনডেনচার্ড স্লেভ বলে, ইনডেনচার্ড লেবার বলে। যে ধর এরকম আমি রুশদার কাছ থেকে 5,000 টাকা ধার নিছি, আমার রুশদার টাকা ধার দিয়ে শোধ দেওয়ার কোনো পথ নাই। রুশদা আমাকে বলল যে আপনি আমার বাড়িতে 1 বছর খেটে দিবেন। তা আমি কিন্তু রুশদার ঠিক কৃতদাস না, কিন্তু কৃতদাস থেকে আলাদাও কিন্তু না, কারণ টাকা শোধ দেওয়ার তার কোনো পথ আমার নাই। টাকা শোধ দেওয়ার আর কোনো পথ আমার নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান এবং ব্রিটেন যুদ্ধ করছে না? যুদ্ধ করছে তো, রাইট? আচ্ছা, আমরা ব্রিটেনের পক্ষে যুদ্ধ করি নাই? আমরা মরি নাই? মরছি তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছে? 1944 না 45, মানে সেই দিন শেষ হয়েছে 44 সালে, তাই না? সেই দিন শেষ হয়েছে বিশ্বযুদ্ধ। 71 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, বেশি দিন আগে না। কিন্তু আজকে যখন জার্মানরা, যারা জার্মান সাদা, তারা যখন ব্রিটেনে যায়, তাদেরকে কেউ আটকায়? তাদের কেউ আটকায়? আটকায় না তো। তুমি যাওয়ার চেষ্টা করো তো দেখি, তুমি যাওয়ার চেষ্টা করো, তোমার সাথে কি আচরণ করে। তুমি, আমি, আমরা যারা ব্রিটিশদের জন্য মরছি, কাজী নজরুল ইসলাম যুদ্ধ করে নাই? যুদ্ধ করছে তো। তো কাজী নজরুল ইসলামের কথাগুলা তুমি কি, মানে এই জন্যই নজরুল ইসলাম যদি না পড়ো কানা থেকে যাবা, নজরুল যদি না পড়ো কানা থেকে যাবা। ঠিক আছে? নজরুল কিন্তু এই জন্যই বলছিল যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। কারণ নজরুল বুঝতে পারছিল। নজরুল কি করছে তোমাদেরকে দেখাই নাই যে তোমার ওই যে ফেলানের মৃত্যুর সময় লর্ড কার্জন হিন্দু মুসলমানের ভিতরে কি ঘৃণা ঢোকাই দিল। তখন নজরুল কি গান লিখলো? যে মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, তাই না? রবীন্দ্রনাথ কি করলো? বললো যে মারামারি করো না, মারামারি করো না, এটা ব্রিটিশদের চাল। আমরা কি বুঝছি?
আমরা শুনছি, শুনি নাই তো? নজরুল তো এটাই বললো যে একজনের আস্তিনে ছুরি আর একজনের হাতে লাঠি। মারামারি করিনি আমরা? মারামারি করা বন্ধ করছি? বন্ধ করি নাই। শেকর কোথায়? 1492। শেকর কোন জায়গায়? 1492। 1492 হলে চলবে না, ঠিক আছে? সো আন্ডারস্ট্যান্ড ইট, যে সময় কিভাবে পরিমাপ করা হয় and how these things work. অলরাইট, এটা যদি বুঝতে না পারো then you will be in deep trouble, ঠিক আছে? তো আমি তোমাকে ইউরোপ দেখাইলাম। ইউরোপের এমন কোন দেশ আছে যেই দেশ কিসের জন্য বিখ্যাত না? সব দেশ, হ্যাঁ? অস্ট্রিয়াতে কম আনএমপ্লয়মেন্ট, জার্মানি মানুষজন খুব হ্যাপি। এই ডাকাতি করে কাদের কাছ থেকে নিছে? কাদের কাছ থেকে নিছে? তোমার কাছ থেকে নিছে, তোমার পূর্বপুরুষে মাইরে নিছে। হ্যাঁ নাবিন বল। বলতে চাচ্ছিলাম ওই যে কফি শপে যে আপনাকে একটা লোক কি যেন বললো, এটা শুনে খুব খারাপ লাগলো। আপনি কিন্তু কিছু বলেন নাই যে আপনাদের পূর্বপুরুষ আমাদের খায়া নিয়ে বড় হয়েছে। হ্যাঁ বাবা, খুব থ্যাংক ইউ, ভীষণ 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 একটা সুন্দর প্রশ্ন করছো। এখন আমি কিন্তু কানাডার, আমার কিন্তু ইমিগ্রেশন হয়ে গেছে, বুঝতে পারছো? তখন কিন্তু আমার ইমিগ্রেশন হয় নাই। আমি যদি এখন কানাডাতে এমপি ইলেকশন করতে চাই, আমি এমপি ইলেকশন করতে পারবো। এবং এই জন্যই তো যখনই আমি প্রতিনিয়ত আমি রুশদাকে উৎসাহ দিই, রাজনীতিতে নামো, রাজনীতিতে নামো, ঠিক আছে? এবং আমারও যখন, আমি কিন্তু রাজনীতি করি, আমারও যখন পিএইচডি শেষ হয়ে যাবে, আমি কখনোই কানাডা রাজনীতি ছাড়বো না। তো বাবা, তখন আমার এই কাগজপত্র ছিল না, তখন আমার সে অধিকার ছিল না, তখন চুপ করে থাকতাম। কিন্তু এখন চুপ করে থাকি না। এখন এ পর্যন্ত তুমি গিয়ে, আমি কানাডার একজন না, দুইজন না, 5-5 এমপির সাথে কথা বলছি এই সোশ্যাল জাস্টিস নিয়ে। যা দেখো তাদেরকে আমি কিভাবে কথা বলি, কাউকে ছাড়ি না। তখন আমার কিন্তু এই কথাগুলো বলার অধিকার ছিল না, এখন আমার অধিকার আছে। এখন আমি কানাডার প্রাইম মিনিস্টারের সামনে যা বলতে পারবো যে আপনি একটা ভণ্ড, বলতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু তখন আমার সেই অধিকারটা ছিল না, এখন হয়েছে। হ্যাঁ বলো রাইসা। স্যার বলছিলাম যে প্রত্যেকটা দেশই তো কোনো কোনো কিছুর জন্য বিখ্যাত, তো বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত? বাংলাদেশ বর্তমানে আমরা হচ্ছি চায়নার পরে পৃথিবীর সবচাইতে বেশি গার্মেন্টস উৎপাদন করি। ওটা বলা যাবে না জিমাম বাবা, ওটা বলা যাবে না। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে চায়নার পরে সবচাইতে বেশি পরিমাণে গার্মেন্টস আমরা কি করি, আমরা ওই পণ্য তৈরি করি। ওইখানে আমাদেরকে কিন্তু আমাদেরকে কি করে, আমাদেরকে মানে তোমার ওই ঠকায়, আমাদেরকে ঠকায়। মানে আমার এখানে আমি বাংলাদেশে যখন প্রথম মাস্টার্স করছিলাম ডেভেলপমেন্ট স্টাডিজে, তখন আমরা এই রিসার্চ করছিলাম একটা, যে তোমার বাংলাদেশ থেকে যে টি শার্টটা, যে জ্যাকেটটা তৈরি হচ্ছে, সেই জ্যাকেটটা যখন চূড়ান্ত ভাবে কাস্টমারের কাছে এসে পড়ে, কিছু কিছু ক্ষেত্রে এক একটা প্রোডাক্টের মুনাফা হচ্ছে 6,500%। তুমি কথা বুঝতে পারছো মা? 6,500%। এই প্রফিটটা কারা নেয়? পশ্চিমা দেশে মানুষজন নেয়, এবং বাংলাদেশে গুটি কয়েক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। আর তুমি দেখো বাংলাদেশে যারাই গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তাদের অনেক ক্ষমতা। আর কিছু বলবো না। হ্যাঁ ইমাম বলো। স্যার অনেকটা মাফিয়া টাইপ আর কি, তারাই সুতা দিচ্ছে, তারাই সব দিচ্ছে, তারাই সব কন্ট্রোল করছে। আমি তো ইনপুট সেক্টরে আছি স্যার, যাই এটা দেখতেছি। আর আমাদের গরিব বলতে যারা আর কি মধ্য ফ্যামিলির আছে, মধ্যবিত্ত, তাদের ব্যাপারটা হইছে আমাদের সামনে একটা দেওয়াল দেওয়া 10 ফিটের, তার মধ্যে সয়াবিন তেল মারা, বাবা এই দেওয়াল তুমি এবার পাইয়া ওঠো। আর আমাদের বলা যাবে না। আচ্ছা, তো আজকে এই জিনিসটা যে তোমার এই ম্যাপটা, আচ্ছা তো এই জিনিসটা এখানে এখন আমি তোমাদের কতগুলো কোয়েশ্চেন করব, আমি রেকর্ড